আমি একজনের সাথে জান্নাতুল আছেন, ঠিক আছে। যিনি হচ্ছে 65 বেজ, কিন্তু উনি ইনকাম করেছে। আছেন আপনি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনার পরিচয় দেন, কোত্থেকে বলছেন একটু বলেন। জি স্যার, আমি শুধু 65 ব্যাচ না, আমি 37 ব্যাচের। ও আচ্ছা, আপনি আবার রিটার্ন ভর্তি হয়েছেন, বুঝতে পেরেছি, ভেরি গুড। তাহলে তো ভালো। আচ্ছা, এখন বলেন আপনি কোত্থেকে বলছেন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। চট্টগ্রাম থেকে বলছেন, আচ্ছা ঠিক আছে। আপনি কি এমন ইনকাম করেছেন বা কি ইনকাম করেছেন একটু যদি বিস্তারিত বলেন। জি স্যার, আমি অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন করছি, তারপর এখন আবার একজনের পেজে মডারেটর হিসেবে আছি। তো আচ্ছা, ওইখান থেকে ইনকাম করছি। একজনের মডারেটর হিসাবে আছেন, এটা কি ফিক্স স্যালারিতে? হ্যাঁ, ফিক্স স্যালারি। আবার এখানে আবার বোনাসও দেওয়া হয়। অনেক সময় টার্গেটের থেকে বেশি হলে তখন বোনাস দেওয়া হয়। ফিক্স স্যালারি হচ্ছে 8,000 করে দেয়। আবার মাশাআল্লাহ। আমার কাছে মানে 9,000 টাকা এরকম উঠে যায়। ওরে আল্লাহ, তার মানে কি আপনি টার্গেটের ওভার করেন, এই জন্য আরো বেশি পান হ্যাঁ, নাকি? টার্গেট বার করে দিই তখন। এই মাসে আমি পাইছি 9,110 টাকা। গুড, এটা তো একটা বিশাল খুশির খবর। আবার গত মাসে পাইছিলাম আর 9,000-এর কাছাকাছি এরকম ওরে আল্লাহ, তাহলে পাইছিলাম। তো ভালো। তার মানে প্রতি মাসে আপনি ওনার খুশি করতে পারেন, মানে টার্গেটের ওভার হয়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওখানে আরো অনেকজনের কাজ করে, মানে সবার কাছ থেকে উপরে, মানে আমি একটু ওনাকে খুশি করতে পারি। দেখতে হবে না মস আইটির স্টুডেন্ট আপনি নাকি? জি স্যার। ইনশাল্লাহ। মানে সবার চেয়ে ভালো আপনি করেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, সবার চেয়ে ভালো। ওনারাও আমাকে আমার জন্য ব্যানার করবে এখন। হ্যাঁ হ্যাঁ। মানে আমি ওনাদের আরো টার্গেটিং করে দিছি, টার্গেট ফিল আপ করে দিছি এই জন্য। আচ্ছা আচ্ছা, তাই আপনি অন্যদেরকে আরো সহযোগিতা করেন নাকি জি স্যার। টার্গেট ফিল আপ করার জন্য? ভেরি গুড, মাশাআল্লাহ। যাকে একটা ফিক্স কাজ করতেছেন, এটা অনেক খুশির খবর। এর বাইরেও তো আরো টুকটাক কাজ করতেছেন, তাই না? হ্যাঁ, আরো আরো কাজ করতেছি। আমি অ্যাড ক্যাম্পেইন করে দিছিলাম আচ্ছা, 3 জনকে। জি জি। এছাড়া অনেকজনকে আমি পেজ সেট আপ করে দিছিলাম। ওইটা আমি যখন আপনি যেভাবে শিখাই দিছেন আইডিতে, পেজে পোস্ট করলে, তো হ্যাঁ হ্যাঁ। আমাকে সবাই নক দেয়। আমার কাছে কাউকে আর নক দিতে হয় না, উল্টা আমাকে নক দিয়ে ওরা কাজ দেয়। আচ্ছা আচ্ছা, যাক দেখছেন, এই যে আমার টেকনিক যারা শুনবে তারা অ্যাপ্লাই করবে, কাজের অভাব হবে স্যার, বলেন? আপনার প্রতিটা কথা খুবই গুরুত্বপূর্ণ, একটা কথাও ফেলানোর মতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। এই যে দেখেন, আপনি কিন্তু নিজে প্রমাণ। একটু আগে আমরা একটা ক্লাসে আমি ছিলাম, ওই ক্লাসে দুইজন একই কথা বললো, যে প্রথম জি দিকে স্যার, কথা আপনার শুনে নাই। উপরে মানে কিছু করা যাবেও নিশ্চিত। হ্যাঁ, আপনার আচ্ছা কথা যদি কিছু করতে পারবে সে। আচ্ছা আচ্ছা, যে এইটাই আমি চাই, যে আমি কেন কথাগুলো বলি আসলে আপনাদের ওই টেকনিক গুলো অ্যাপ্লাই যারা করবে তারা কিন্তু কাজের অভাব হবে না, মানে কাজ পাবেই। এখন জি অনেকে। স্যার, এই পর্যন্ত আমার মনে হয় আমি মানে হ্যাঁ। 74,000 টাকার মতো কত টাকা? আরো বেশি। 70,000 টাকা? 74,000, 74,000। 74,000 টাকা এই পর্যন্ত ইনকাম হয়ে গেছে না? ভেরি জি। ভেরি গুড। তা আপনি আবার রিটার্ন কাজ করার জন্য করছিলেন কেন বলেন তো? মানে আরো বেশি করার জন্য নাকি? জি। জি স্যার, ও তখন তো এত আচ্ছা। কিছু শিখতে পারি, এখন একটু ভালো করে শেখার জন্য আরো বেশি করে। দেখছেন আপনি, এই যে আমি খুশি হয়েছি যে দেখেন, যারা আসলে অরিজিনাল জ্ঞানী তারা কিন্তু চেষ্টা করে যে আরো যত বেশি শিখা যায়, যত ভালোভাবে শিখা যায়। ঠিক আছে, এটা একটা গুড। এখন আপনি আরো ক্লাস করে এখন মজা পাচ্ছেন না আরো বলেন? আরো আপডেট করতেছি আমরা ক্লাসগুলা। উম, রাজু স্যারের ক্লাসগুলো আমি আগে ভিডিওতে দেখতাম, মানে এখন ওনার ক্লাসগুলো করতেছি, অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আগে এখন সরাসরি মানে করে কেমন লাগছে? জি স্যার, অনেক ভালো লাগতেছে। অনেকে মনে করে কি ভিডিও দেখে অনেক কিছু করা যায়, অনেকে বলেও কমেন্টে ভিডিও হ্যাঁ থেকে হ্যাঁ, এগুলা ভিডিও থেকে শেখা যায়। আসলে এখানে যে সাপোর্টটা পাবে ওইটা কি কখনো সম্ভব? ঠিক কথা বলছেন। ওইটা রাইট রাইট। সাপোর্ট এবং টুলস, আমরা যে দিক নির্দেশনা গুলা দিই, এগুলো তো পাবে না, তাই না? হ্যাঁ, এখানে কারো কাছ থেকে, কোন সামির ভাই আছে ওনাদের কাছ থেকে, শরীফুল ভাই ওনাদের কাছ থেকে যে সাপোর্টটা পাই, ইমন ভাইয়া ওনাদের কাছ থেকে যে সাপোর্টটা পাই, ওগুলা কি অন্য জায়গায় পাবো? আচ্ছা আচ্ছা, ঠিক কথা বলছেন। যাক, আপনি 74,000 টাকা ইনকাম করেছেন, মোবাইল দিয়ে করেছেন নাকি ল্যাপটপ কম্পিউটার আছে? সম্পূর্ণটা মোবাইল দিয়ে, কোনো সম্পূর্ণটা ল্যাপটপ। মোবাইল দিয়ে, এটা তো আরো খুশির খবর। মানে এটা তো একটা, মনে করেন যে আমি যেটা নিয়ে টার্গেট নিয়ে আপনাদেরকে শিখাচ্ছি, এবং আমি যে এটা স্বপ্ন দেখতেছি যে আসলে প্রতিটা ঘরে মোবাইল আছে সবার কাছে, এবং এই মোবাইল দিয়ে আপনারা ইনকাম করবেন, মানে আপনাদের একটা প্রমাণ বাস্তব, তাই না? জি স্যার, মোসাইটিভিটিতে ঢুকলে সবাই অন্ততপক্ষে করতে পারবে, যাদের কাছে আত্মবিশ্বাস আছে তারা। ধৈর্য রাখতে হয়। হ্যাঁ। এই যে মোবাইল দিয়ে যে ইনকাম হয় না, এখনো অনেকে বলে, তাই না? মোবাইল দিয়ে জি, ফ্রিল্যান্সিং করা যায় না। বলে, অনেকেই বলে কোনো। আর আমার পোস্ট গুলো যখন দেখে তখন হয়তো ওদের কাছে বিশ্বাস হয়। জি জি। অনেকজনে
এখানে হয়তো ভর্তি হয়েছে 3 জন হয়তো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। না, আমার তো আপনাদের দ্বারা আসলে স্টুডেন্ট বাড়ে, কারণ আপনারা সাকসেস হচ্ছেন, প্রসার হচ্ছে, তখন তারা কনফিডেন্স পেয়ে কিন্তু ভর্তি হয়। এটা হলো আমাদের একটা সুবিধা। এই জন্য আমি কিন্তু খেয়াল রাখি যে আপনাদের দিকে আপনারা যেন ভালো সাপোর্ট পান, ইনকাম করতে পারেন, এটা হলো আমার মূল টার্গেট থাকে। কারণ আমার স্টুডেন্টরা যদি ইনকাম না করতে পারে, তাহলে তো আমি শুধু কোর্স করাবো, একসময় কোর্সে আর স্টুডেন্ট পাবো না। কারণ খালি স্টুডেন্ট ভর্তি হবে, শিখবে, ইনকাম করতে পারবে না, তাহলে কি হবে বলো? ঠিক না? সবাই কি বলেন? না, জি স্যার ঠিক বলছেন। জি স্যার, ঠিক বলেছেন। তা আমি আপনাকে অনেক মানে আশীর্বাদ দিচ্ছি, দোয়া করতেছি আরো ভালো করেন। অনেক সুন্দর একটা কাজ করতেছেন মনের মতো, একটা ফিক্স স্যালারিতে, এবং তাদেরকে খুশি করে এক্সট্রা টাকাও পাচ্ছেন। এটা ধরে রাখবেন সবসময়, হ্যাঁ? জি স্যার, ইনশাল্লাহ। আপনি দোয়া তো করবেন। স্পেশাল টিমে আছেন না? না স্যার, স্পেশাল আমাকে টিমে নাই। মেসেজ দিবেন কালকে সকালে, কেমন? জি স্পেশাল টিম আচ্ছা আমরা ঠিক আছে। 74,000 টাকা ইনকাম করে ফেলছেন, এখন স্পেশাল টিমে অ্যাড হননি, আহারে বিপদ। তাড়াতাড়ি কালকে অ্যাড হবেন, কেমন? জি আচ্ছা ঠিক ঠিক আছে, আছে স্যার। ইনশাল্লাহ একসময় আপনাকে কোনো শুক্রবারে লাইভে এসে কথা বলবেন, হ্যাঁ? ঠিক আছে, অন্তপক্ষে জানাবেন সবাইকে, আরো ভালো হবে, কেমন? জি আচ্ছা, আচ্ছা ঠিক আছে। জি ধন্যবাদ, হ্যাঁ তোমাকে। আচ্ছা, আরেকজন একটু মেসেজ দিয়েছিলেন মনে হয়, কিছু লিখছিলেন মনে হয়, ইনকাম করেছেন আর কেউ একজন মেসেজ দিছিল মনে হয়, কে জানি, কথা বলেন। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ বলেন। স্যার আমি তো গ্রাফিক ডিজাইনার স্যার, 67 বছর নতুন স্টুডেন্ট স্যার। আচ্ছা আমি আচ্ছা স্যার একটা ইনকাম করছি স্যার, একটা লোগো আর একটা কভার ডিজাইন করে স্যার। আচ্ছা আচ্ছা, মানে ইনকাম শুরু করেছেন নাকি, ইনশাল্লাহ? জি স্যার, জি স্যার। গুড। আপনি তো একবারে নতুন 67 বেজে ভর্তি হয়েছেন, এখন আবার ইয়াতে মানে আমাদের প্রিমিয়ামে অ্যাড হয়েছেন, তাই না? আবার ভর্তি হয়েছেন। জি স্যার, জি স্যার। ঠিক আছে, গুড। দেখছেন, মানে এখন ভালো লাগছে না বলেন আপনার কাছে? স্যার ভালো লাগছে স্যার, আমি তো ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ। পরে স্যার গ্রাফিক ডিজাইনের কাজ শেখার জন্য ভর্তি হয়েছি নতুন আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ক্লাস হচ্ছে মাত্র 2টা, এটাতেই আপনার ইনকাম শুরু হয়ে গেছে নাকি? জি স্যার। এটা একটা স্যার হ্যাঁ বলেন। আমি যা করছি, উনি আমার বলছিল যে ফিক্স স্যালারিতে রাখার জন্য। আমি বললাম যে আমি পুরোপুরি কাজ এখনো শিখি নাই, আস্তে আস্তে শিখতেছি, আচ্ছা আমি আচ্ছা। আপনার কাজটা ভালো করতে পারবো না। পরে বললো যে আপনি তাহলে কাজ শিখেন, পরে হ্যাঁ আস্তে হ্যাঁ, আস্তে আপনাকে নিয়ে সমস্যা নেই। রাইট রাইট। যে কোনো কোম্পানিতে আপনারা যদি ভালো কাজ করতে পারেন, ফিক্স স্যালারিতে কাজ পাবেন, এটা মনে রাখবেন। না, ঠিক আমারে আছে। বলছিল, আমি বলছি আমি নতুন, আমি কাজ ওভাবে পারি না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আপনি যখন পুরান হবেন দেখবেন যে আপনি একটা কোম্পানি বা এই কোম্পানি আপনি একটা স্যালারিতে চাকরি করবেন। ঠিক আছে, একটা দুইটা কোম্পানিতে চাকরি করলে এনাফ, 15-20 হাজার টাকা ইনকাম করা যায়। ঠিক হ্যাঁ, আছে দোয়া করবেন। আচ্ছা, দোয়া করবো, হ্যাঁ ধন্যবাদ। আপনার সবাইকে, সবাই কি বলেন, ভালো আছেন সবাই? একটু আওয়াজ তোলেন। জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আপনি কেমন আছেন? আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আপনি ব্যবহার, কেমন আমাদের আছেন? সাপোর্ট, আমাদের আসসালামু ক্লাস নিয়ে খুশি তো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি স্যার। আচ্ছা, আমাদের সবকিছুতে খুশি কিনা সবাই বলেন? জি 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 স্যার, স্যার। জি জি স্যার। জি আলহামদুলিল্লাহ খুশি স্যার। কোনো অবজেকশন নাই তো কারো? জি না। না স্যার। না স্যার। আচ্ছা, দেখছেন একজন অবজেকশন দেয় না, গান শোনাচ্ছে। আচ্ছা, ক্লাসে মনোযোগ নাই। ঠিক আছে, এখন শুনেন, আপনারা হচ্ছে যে মনোযোগ দিয়ে কাজ শিখতে থাকেন, হ্যাঁ? ইনকাম নিয়ে চিন্তা করেন না, ইনকাম নিয়ে কেউ চিন্তা করবেন না। তবে ইনকাম হবে কখন জানেন? আপনি কাজ শিখে শুধু বাসায় বসে থাকলে হবে না। কাজ শিখার পর আপনি আপনার ফেসবুক আইডিতে প্রচার করবেন। আপনি যেই কোনো সোশ্যাল মিডিয়া, আপনার বান্ধবী, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার বাসার কাজের লোক, সবাইকে দেখাবেন। ঠিক আছে, বাবা মা, ভাই বোন, মামা খালা চাচা নানা, একবারে সবাইকে দেখাবেন। কাজ করে যদি সবাইকে না দেখান, তাহলে কিন্তু কাজ পাবেন না, কষ্ট হবে। প্রথম কাজ হচ্ছে এটা, আমি আবারও বলে দিচ্ছি, প্রথম কাজ, আপনি কাজ শিখছেন, শিখতেছেন, কাজ করতেছেন, ভালো হচ্ছে কিনা, এটা সবাইকে আগে জানান দেন। আচ্ছা, মুরগি ডিম পাড়ে কিভাবে জানেন? মুরগি যে ডিম পাড়ে, কেমনে পাড়ে বলেন? গ্রামে গঞ্জে মুরগি ডিম পাড়ে না? ডিম পাড়ার আগে কি করে? আওয়াজ করে না? ছোটাছুটি কথা করে বলে স্যার। না কেন? কক কক জি আওয়াজ স্যার। করে কিনা বলেন? জি স্যার, জি। মানে এই যে এই বাড়ি তো ওই বাড়ি সবাই মনে করে কিরম, মানে মালিকও বুঝে যে ডিম পারবে, তাকে কিন্তু একটা ভালো একটা জায়গা দেয় না ডিম পাড়ার জন্য, দেয় কিনা? জি জি স্যার। এখন সে যদি জি। আওয়াজ না করতো, সে যদি পথে ঘাটে ডিম পাড়ে দিত, তাহলে কি মানুষ খাইতে পারতো? আর তাকে কিন্তু ভালো জায়গা দিত যদি কক কক না করতো?
জি না স্যার। না স্যার। এখন আপনি যে কাজ শিখছেন, আপনাকে যে কাজ দিবে, তা আপনাকে আওয়াজ করতে হবে না? বলেন, মুরগির মতো জি জি নাকি করতে হাঁসের হবে। মতো পুকুর পাড়ে ডিম পাড়ে চলে আসবেন? হাঁসের মতো ডিম পারবেন না, বুঝছেন? কিসের মতো পারবেন? মোরগের মতন। মুরগির মতো। মানে আপনি আওয়াজ করতে হবে এখন থেকে, বুঝতে পারছেন? আপনার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তারাই আপনাকে কাজ দিবে, বুঝতে পারছেন? এবার জি আমি একটা কথা বললাম, পয়েন্ট বললাম, এই পয়েন্টটা যারা মাথায় ঢুকাবেন তারা বুঝে গেছেন, মনে করেন বুদ্ধিমান লোকরা। কি ঠিক না? জি বুঝছেন কোন অ্যাঙ্গেলে কথা বলছি? এখন আপনাদের শুধু ঘুম হারাম করে ফেলবেন মানুষকে। শুনেন, মুরগি কিন্তু অনেক সময় কি করে, মানুষের ঘুম হারাম করে দেয়। দুপুরবেলা ডিম পারলে কেউ যদি ঘুমায়, ঘুম থেকে উঠে যায় না, বলেন, কক কক করে ডিস্টার্ব করে না? এখন আপনাদের দায়িত্ব কি বলেন? আপনি যে কাজ শিখতেছেন সবাইকে ডিস্টার্ব করবেন, মানে আপনার কাজ, ভাই দেখো তো কেমন হয়েছে, তুমি বলো এটা ভালো হয়েছে কিনা। আর বাবা এটা দেখো না রে ভাই, আমি এটা করছি তোমার জন্য, একটা করে দিই। কি বুঝতে পারছি? জি মানে এমন ডিস্টার্ব করবেন, তখন তার মাথায় খালি থাকবে যে তুমি লোগো ডিজাইন করতে পারো, আমার ওই করিম মিয়া এটা পারে, আমার হচ্ছে যে হিরো আলম এটা পারে ওইটা পারে। তখন কি হবে? তখন কাজ দেওয়ার সময় হিরো আলমরে দিবে না? জি স্যার। হিরো আলম যদি কালো হইয়া নায়ক হইতে পারে, হিরো হইতে পারে, আপনারা পারবেন না? জি স্যার আলহামদুলিল্লাহ। এখন এরকম চেহারার লোকে সে মানে আপনারা যদি কেউ কল্পনা করে যে আমি নায়ক হব, হিরো হব, এত মানুষ আমাকে চিনবে, এত বড় সাহসের কলিজা আছে কারো? নাই। এখন সে কিন্তু হইতে পারছে নাকি? জি এখন স্যার। কিসের কিসের দরকার? সে হয়েছে তার সাহস দিয়ে না, নাকি জি নাকি তার সুন্দর চেহারা দিয়ে? বলেন। সাহস দিয়ে। তার থেকেও অনেক সুন্দর চেহারা নায়ক নায়িকার এত ফলোয়ার আছে, নাই? ঠিক না? জি তার মানে তার সব বেশি ফলোয়ার, তার মানে তার চেহারা কিন্তু অত ইয়া না। তাহলে আল্লাহ পাক যেটাই দেখ, এখন চেহারা বড় কথা না, তার গুণ বড় কথা। গুণও নাই তার, কিন্তু তার মধ্যে একটা জেলা ইয়ে ছিল যে আমি এটা হবই, নাকি জিদ ছিল, আত্মবিশ্বাস ছিল স্যার। আত্মবিশ্বাস ছিল। এখন জিদ, আত্মবিশ্বাস এগুলো আপনাদের মধ্যে আগে কাজ করতে হবে, কেমন? তাহলে ইনকাম করতে জি পারবেন। আমি আশা করি বুঝাতে পারছি নাকি? জি স্যার। আমাদের এখানে ইনকাম করতে হবে, নাহলে বেতের বাড়ি খাইতে হবে, বুঝতে পারছেন? যারা পারবেন না, আর ফাঁকিবাজরা বেতের বাড়ি কথা শুনলে চলে যাবে। এটা হলো ইনশাল্লাহ কথা। চেষ্টা করবো। ঠিক আছে, আর ক্লাস করবেন, মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকবেন, বেতের বাড়ি খাইতে হবে, নাহলে ইনকাম করতে হবে। দুইটার একটা অপশন, একটাই। ইনকাম, বেতের বাড়ি খাই ইনকাম করতে হবে, না হলে আর কি ক্লাস ছেড়ে পালা যেতে হবে। তাহলে কি করবেন আপনারা? অবশ্যই ইনকাম করতে হবে, নাকি সবাই? জি স্যার। হ্যাঁ বলেন, ইনশাআল্লাহ। কি বলবেন? স্যার স্যার একটা কথা বলি। হ্যাঁ বলেন। স্যার আমি এই ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছি, তার সাথে এই যে গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছি। জি জি। স্যার এই দুইটা দিয়ে কি ইনকাম করা যাবে না? এই কেন দুইটা যাবে শিখে? না? এই যে দেখেন, আপনি যাবে না কেন? আপনার কাছে প্রশ্ন, আপনি ইনকামের কথা কেন বললেন আমাকে বুঝান। আমি একটু আগে কি বললাম, যে আপনি যে কাজ করতেছেন, কাজ পারতেছেন, কাজ শিখতেছেন, এগুলো মানুষকে দেখাইছেন এই পর্যন্ত? না স্যার। তাহলে আপনি ইনকামের কথা কেন বলেন? বলেন। এখন আপনি কিছুই করবেন না, বোরকা পরে বাসায় বসে থাকবেন, ট্রাম্প এসে আপনাকে ডলার দিবে, বিকাশে টাকা দিবে, এরকম হবে নাকি? বলেন। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার আমি তো ডিজিটাল মার্কেটিং করেই তো ইনকাম করছি, আমি তো এখনো গ্রাফিক ডিজাইন মাত্র শিখতেছি। রাইট রাইট। দেখেন, উনি কিন্তু শুধু ডিজিটাল মার্কেটে ভর্তি হয়েছিল, এখন কিন্তু উনি এই যে গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছে, বুঝতে পারছেন? এখন কথা হলো কি, আপনি আমাদের যে কোনো কোর্স করে ইনকাম করতে পারবেন, আবার আমাদের সবগুলা কোর্স করে ইনকাম করতে পারবেন না। পারবেন না কেন জানেন? আর আপনি কাজ শিখে যদি ঘরে বসে থাকেন আর ফোর্স দেন, ভাই আমাকে একটা কাজ দিবেন যেন বাসায় বসে বসে ইনকাম করা যায়, বিকাশে যেন টাকা দিতে পারেন, এরকম আছে না অনেকে লেখে, মানে আরাম করে ইনকাম করবেন, কোনো কাজ ছাড়া ইনকাম করা যায় কিনা, মানে বেশি কষ্ট যেন না হয়, মানে কষ্ট ছাড়া কোনো কাজ আছে কিনা আবার লেখে, মানে না ফোর্স স্যার, দেয়, ভাই আমার অবশ্যই একটা চাকরি প্র্যাকটিস করতে দরকার, হবে। কোনো কষ্ট করা ছাড়া কাজ পাওয়া যাবে কিনা, মানে ওনার চাকরি দরকার আমার। চিন্তা করেন, মামুর বাড়ির আবদার, মানে অনলাইনে এরকম পোস্ট আমরা পাই। ঠিক আছে, এখন হলো এই যে আপনি যে বলছেন ইনকামের কথা, বাবা আপনি ইনকামের কথা কেন বলতেছেন বলেন তো? আমি বলছি আপনি আগে, আপনি যে কাজ শিখছেন এগুলো আগে আপনার বাবারা দেখাবেন, মাকে দেখাবেন, তারা যদি বলে সুন্দর হয়েছে, এবার মামাকে দেখাবেন, চাচাকে দেখাবেন, আত্মীয় স্বজনকে দেখাবেন। তাহলে সবাই যদি বলে সুন্দর হয়েছে, তাহলে আপনি কাজ পাবেন। আর যদি বলে দূরও ভালো হয় নাই, তাহলে কাজ পাবেন কে? কাজ দিবে বলেন? আপনি কি দিবে কেউ? না স্যার। এখন আপনি বুঝতে পারবেন যে আপনি কাজ পাবেন কিনা, ইনকাম করতে পারবেন কিনা, ভাই আমি বলে দিতে হবে? বলেন।
এখন আপনি এখান থেকে কাজ শিখে গেছেন, কোনো কাজে করলেন না, কাউকে দেখালেন না যে আপনার কাজ পারেন, আপনি এমনি কাজ শিখে বলেন কাজ পারেন। আরে বাবা, এটা হইলো? আপনি আগে 5-10 জনকে দেখাইতে হবে তোরা ভাই কাজ করে। আপনি একটা লোগো তৈরি করেন দেন আপনার মামার জন্য, চাচার জন্য, দাদার জন্য, ঠিক আছে? আপনি লোগো তৈরি করে 10টা লোগো তৈরি করে এদেরকে দেখান, আত্মীয় স্বজনকে দেখান, যারা ভালো বলবে মনে করেন যে লোগো। আমাদের ফেসবুক গ্রুপে ফোর্স দেন, সবাই দেখবেন লাইক করে কিনা, কমেন্ট করে কিনা। আবার ফোর্স দিচ্ছেন, একটা লাইক পাইছেন, তার মানে কি বুঝতে হবে বলেন? আপনি ভালোই হয় নাই নাকি? এখন আপনাদের কাজ পাবেন কিনা, ইনকাম করতে পারবেন, আপনারা নিজেরাই জানবেন, নিজেরাই বুঝতে পারবেন। খালি শিখছেন আর বসে বসে বলবেন যে কাজ দেয় না কেন, পারবেন না। আপনি নিজে বললাম না, মুরগির মতো প্রচার করবেন কাজগুলো, খোঁজ দিয়ে দিয়ে। হ্যাঁ, কি আমি কি ভুল বলছি নাকি বলেন সবাই? না স্যার। আজকে থেকে প্রতিদিন 1 ঘন্টা কাজ করবেন। আপনি নিজে বলেন মুখে হাত দিয়ে যে আজকে কাজ করছেন, আপনার জন্য করেন নাই, মানে প্রচারের জন্য, প্রচারের জন্য প্রতিদিন 1 ঘন্টা সবাই কাজ করবেন, ঠিক আছে? আপনার করবেন না তো সমস্যা হচ্ছে, এটা না করে ভাববেন যে ঘুমায় ঘুমায় ইনকাম করতেছেন, আর যারা করবেন তারা ইনকাম করবেন, ঠিক আছে? তা আমরা অনেক সময় নিয়ে নিছি, দুঃখিত রাজু ভাই, থ্যাংক ইউ। ক্লাস শুরু করে দেন। ওকে। রাজু ভাইয়ের কথা আসতেছে না। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো আছেন। আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আমি স্যার আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ওকে, সো আমরা অনেক কথা শুনলাম, অনেক কিছু শিখলাম। এখন আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব। ওকে, আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে লোগো ডিজাইন। কাজটা খুবই সহজ, কাজটা খুবই ছোট, তাই না? জি স্যার। বাট এইটার ডিমান্ড, এইটার ভ্যালু সবচেয়ে বেশি। একটা কোম্পানির, একটা ব্র্যান্ডের প্রথম যেটা দিয়ে শুরু হয় সেইটাই হচ্ছে কি লোগো, যেটা দিয়ে হাজার হাজার কোটি কোটি মানুষ একটা কোম্পানিকে চেনে। সেই জিনিসটার নাম কি? লোগো। তার মানে একটা কোম্পানির সবচেয়ে দামি, সবচেয়ে যত্নের জিনিস হচ্ছে লোগো। তো সেই লোগোটা আসলে কেমন হওয়া উচিত? একটা কোম্পানির লোগো আসলে কেমন হওয়া উচিত? একটা ব্র্যান্ডিং লোগো কেমন হওয়া উচিত? লোগো বলতে বেসিক্যালি আমরা আসলে কি বুঝি সেটা সবার আগে আমাদের জানা দরকার। সো বেসিক্যালি আমি যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে লোগো দ্যাটস মিন একটা প্রতীক, একটা সিম্বল, বলতে পারেন একটা আইকন, অথবা একটা চিহ্ন, যেইটার মাধ্যমে মানুষ সেই কোম্পানিটা সম্পর্কে জানে, বা মানুষ সেই ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে, চিনতে পারে। অর্থাৎ ব্র্যান্ডের পরিচিতির জন্য যেই আইকনটা, যেই চিহ্নটা, যেই টাইপোগ্রাফিটা ব্যবহার করা হয়, মূলত সেই ছোট্ট জিনিসটাকেই আমরা বলি লোগো। এখন এই লোগোর ডিজাইন যখন আমরা করব, কিভাবে ডিজাইন করব? লোগো ডিজাইন করার জন্য আমাদের বেসিক্যালি আগে, সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে লোগো আসলে কি দিয়ে তৈরি হয়, তাই না? লোগোটা আসলে কি দিয়ে তৈরি করতে হয় সেইটা আমাদের জানা দরকার। সো লোগো আসলে কত রকম হয় সেটা আমাদের জানা দরকার। লোগোর যে সাইকোলজি আছে, সেই সাইকোলজি আমাদের জানা দরকার। লোগোর জন্য যেই ফন্ট চয়েসের যে বিষয়টা রয়েছে, সেইটা সবার আগে আমাদের জানা দরকার। তারপরে আমরা লোগো ডিজাইন করব। আমি যদি এখন উম, মানে জানতেই না পারি যে আসলে একটা ফ্যাশন লোগোর জন্য কোন ধরনের ফন্ট ইউজ করতে হয়, একটা আইটি কোম্পানির লোগো কিভাবে ডিজাইন করতে হয়, একটা অর্গানিক কোম্পানির প্রোডাক্টের জন্য তার ব্র্যান্ডের লোগো কেমন হবে, সো এই বিষয়গুলো যদি আপনি রিসার্চ না করেন, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আপনার লোগোটা কখনোই একটা ব্র্যান্ডিং লোগোতে পরিণত হতে পারবে না, মানে ব্র্যান্ডিং লোগোটা হবে না। সো সবার আগে হাউ টু চুজ আ ফন্ট ফর দ্য লোগো, দ্যাটস মিন সবার আগে আপনাকে
পছন্দ করতে হবে, সিলেকশন করতে হবে যে আপনি কোন ধরনের ফন্ট ইউজ করবেন আপনার ব্র্যান্ডের লোগোর জন্য। তো এখন যেহেতু ফন্ট নিয়ে কথা বললাম, তার মানে আমাদের সবার আগে জানা দরকার যে আসলে ফন্ট, টাইপ অফ ফন্ট আর ফন্টের ক্যাটাগরিটা আমাদের আসলে সবার আগে জানা দরকার। আপনি যদি ফন্টের ক্যাটাগরি না জানেন তাহলে আপনি কখনোই হ্যাঁ। ভালো লোগো তৈরি করতে পারবেন না। আমি কিন্তু শুরু থেকেই ওহো। সবসময় বলি যে আপনি মোবাইল দিয়ে শিখছেন এটা ম্যাটার করে না, আপনি কতটুকু জানেন, আপনার কাজ কোয়ালিটি কিরকম সেইটা হচ্ছে ম্যাটার করে। মোবাইল দিয়েও অনেক প্রফেশনাল কোয়ালিটিফুল জিনিস তৈরি করা যায় যদি আপনি সেই সম্পর্কে জানেন, বোঝেন। যদি আপনার জানা না থাকে, আপনি যদি না বোঝেন, তাহলে আপনি যেমন তেমন একটা ডিজাইন তৈরি করবেন। বাট আপনি যদি জানেন তাহলে আপনি একটা প্রফেশনাল জিনিস তৈরি করতে পারবেন। ওকে, সো আমরা যদি প্রথমত কিছু ব্র্যান্ডের একটু লোগো দেখি, আমি কিছু লোগো আপনাদেরকে দেখাই, আপনারা লোগো গুলো একটু দেখেন, আপনারা চেনেন কিনা। ওকে, সো এই লোগোটা আমরা সবাই চিনি, সবাই আমরা চিনি, তাই না? খুবই জি স্যার। পপুলার একটা লোগো। ওকে, তো আমরা যদি কিছু লোগো দেখি যেমন সুইস, আবার আমি যদি একটু আর কিছু লোগো আপনাদেরকে দেখাই, এই যে এই লোগোটা আমরা কে না চিনি বলেন? ম্যাম তো মারছো। ইভাই লোগোটা আমরা কে না চিনি? আচ্ছা, এই লোগোগুলো আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি, গুগল দেখেন লোগোটা দেখেন, লজিস্ট কি বলে লজিটেক, লজিটেকের আমি নিজেও লজিটেকের কিবোর্ড মাউস সবসময় ইউজ করি। তো এটা পপুলার একটা ব্র্যান্ড আইটি সেক্টরে। ওকে, স্যামসাং আমরা সবাই চিনি, তারপর হচ্ছে সুপারমি, ইউটিউব এটা কে না চেনে, সবাই আমরা চিনি। যারা ব্র্যান্ডের, আমরা ক্লোথিং আইটেমের জন্য যারা ব্র্যান্ড খুবই পপুলার, এটা আমরা সবাই চিনি। অলরেডি আমরা জুমে ক্লাস করছি, সো জুমের লোগোটা আমরা সবই চিনি। সো এই লোগোগুলো আসলে বেসিক্যালি আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি, এরকম হাজারো লোগো আছে, বাট আপনি একটু খেয়াল করেন, এগুলো কি ছোট ছোট কোম্পানি? এদের কি টাকা নাই? এরা চাইলে কি আরো অনেক স্টাইলিশ, অনেক কালারফুল, অনেক মানে ভেরিয়েশন বড় লোগো তৈরি করতে পারতো না? এদের লোগোগুলো কেন এত ইজি, মানে জাস্ট একটা লেখা, একটা টেক্সট, ইউটিউব আর একটা আইকন, জাস্ট একটা লেখা স্যামসাং, লজিটেক, দেখেন গুগল, জাস্ট একটা সিম্পল লেখা, কিচ্ছু করে নাই, ফেসবুক, ইবাই। তাহলে এদের কি টাকার অভাব? এরা কেন মানে আপনার সেই পেঁচানো লতা পাতা দিয়ে কেন ডিজাইন করে নাই? এরা কেন নর্মাল জাস্ট একটা টেক্সট ডিজাইন করেছে? এটার কারণটা হচ্ছে, একটা লোগো যখন আপনি ডিজাইন করবেন, আপনাকে চিন্তা করতে হবে আপনার অডিয়েন্স যেন সেই লোগোটা সহজেই বুঝতে পারে, পড়তে পারে, উচ্চারণ করতে পারে, মনে রাখতে পারে। আমি যদি এখন এই মুহূর্তে আপনাদেরকে বলি যে আপনারা 10টা কোম্পানির নাম বলেন, 10টা কোম্পানির আপনারা নাম বলতে গেলে প্রথম কোন 10টা কোম্পানি আপনাদের মাথায় আসবে জানেন? যেগুলোর নামগুলো সহজ, যেগুলো আপনাদের মাথার ভিতরে ঢুকে গেছে, যেগুলোর নাম উচ্চারণই করা যায় না, যেগুলো পড়তে অনেক সময় লাগে, অনেক বড় নাম, লোগোটা অনেক বড় পেঁচানো, ওই ব্র্যান্ডের নাম, ওই কোম্পানির নাম আপনার মাথায় আসবে না। তো আপনি আপনার জন্য তৈরি করেন কিংবা ক্লায়েন্টের জন্য তৈরি করেন, সবসময় মাথা রাখবেন লোগোটা যেন হয় সহজ, সরল, সাবলীল, যাতে যে কোনো ধরনের অডিয়েন্স লোগোটা দেখেই যেন চিনতে পারে, বুঝতে পারে, পড়তে পারে। সেটা আহ নিম্ন মধ্যবিত্ত হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, উচ্চবিত্ত হতে পারে, সবাই কিন্তু আপনার কাস্টমার, আপনার অডিয়েন্স, তাই না? সো লোগোটাও আপনাকে ঠিক সেভাবেই তৈরি করতে হবে। সো এই ধরনের ব্র্যান্ডিং লোগো তৈরি করার জন্য আমাদের কিছু বিষয় একটু জানা দরকার, একটু আমাদের রিসার্চ করা দরকার, তারপরে আসলে আমরা বেসিক্যালি প্র্যাকটিক্যাল কাজে যাব। সো আমরা যদি প্রথম থেকে আসি, প্রথমেই আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ফন্ট ক্যাটাগরি। কত রকমের আসলে ফন্ট হয় এটা কি আমরা সবাই জানি? আমরা সবাই ফন্ট চিনি, তাই না? বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট, কিন্তু ফন্টেরও যে আসলে ক্লাসিফিকেশন আছে, ফন্টের ভিতরেও যে আসলে ক্যাটাগরি আছে, সেইটা কিন্তু আমরা অনেকেই জানি না। যার কারণে আমরা ফন্ট সিলেকশন করতে পারি না যে কোন ধরনের লোগোর জন্য আমরা কোন ধরনের ফন্ট ইউজ করব, যার কারণে আমাদের লোগো কখনোই প্রফেশনাল হয় না। তো আমরা যদি একটু ক্যাটাগরি গুলো দেখি, প্রথমেই আছে স্যান্স সেরিফ, এটা হচ্ছে একটা ফন্টের ক্যাটাগরি। এরপরে কিছু ফন্ট আছে যেটাকে বলে সেরিফ ফন্ট। এরপর আছে হ্যান্ড রাইটেন, মানে হ্যান্ড রাইটেন ফন্ট। এরপরে আছে স্ক্রিপ্ট ফন্ট। এরপরে আছে ডিসপ্লে ফন্ট। আর সবার লাস্টে আছে
মনোস্প্যাক ফন্ট, যেটা খুব বেশি একটা ব্যবহার হয় না, বাট তারপরেও কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই ফন্টটা বা যেই চারটা ক্যাটাগরি বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সেরিফ, sans serif, স্ক্রিপ্ট অ্যান্ড ডিসপ্লে। এই চারটা ক্যাটাগরির ফন্ট সবচেয়ে বেশি লোগোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই চারটা ক্যাটাগরির ফন্ট দিয়ে আপনি যে কোনো ধরনের ব্র্যান্ডের জন্য লোগো ডিজাইন করতে পারবেন। এখন বুঝতে হবে কখন কোনটা আমরা ব্যবহার করব। ধরেন আমি আপনাকে বললাম যে আমার একটা মোবাইলের দোকান আছে, বা আমার একটা আইটি, বা আমি ল্যাপটপ কম্পিউটার সেল করি, আমার একটা লোগো দরকার। তাহলে আপনি এখান থেকে কোন ক্যাটাগরির ফন্ট দিয়ে আমার লোগোটা তৈরি করবেন? এইটাকেই বলে সাইকোলজি, ফন্ট সাইকোলজি। আবার আপনাকে আমি বললাম যে আমার একটা ক্লোথিং আইটেম, ফ্যাশন ব্র্যান্ড আছে, বা আমি ওমেন্স কসমেটিক্স প্রোডাক্ট সেল করি, তখন আপনি কোন ফন্ট দিয়ে ডিজাইন করবেন আমার লোগোটা, এটা আপনার জানতে হবে না? আবার আমি বললাম যে আমার কিছু এমন মানে ক্রিয়েটিভ কিছু কাজ আমি করি, আমার একটু ক্রিয়েটিভ লোগো লাগবে, তো তখন আমরা কি ধরনের ফন্ট ইউজ করব? সো এই যে ফন্ট সিলেকশন মানে ফন্ট চয়েস এন্ড হচ্ছে আপনার ফন্টের যে সাইকোলজি, মিনিংস, এগুলো আপনাকে সবার আগে বুঝতে হবে। তাহলে আমরা দেখলাম যে মেইনলি চারটা ক্যাটাগরির ফন্ট বেশি ব্যবহৃত হয়: সেরিফ, sans serif, স্ক্রিপ্ট, ডিসপ্লে। এখন আমাদের সবার আগে ফন্ট চিনতে হবে, যে যত ভালো ফন্ট চিনতে পারবেন সে তত ভালো ফন্ট ইউজ করতে পারবেন। আর একটা লোগোর 90% সৌন্দর্য ডিপেন্ড করে সেই লেখাটা, মানে এটাকে বলে টাইপোগ্রাফি। আমরা যে টেক্সটটা লিখি এটাকে মূলত বলি আমরা টাইপফেস বা টাইপোগ্রাফি। সো এই টাইপোগ্রাফিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে আইকন। অনেক লোগো আছে যেখানে কোনো আইকনেরই প্রয়োজন নাই, জাস্ট টাইপোগ্রাফি দিয়েই অনেক সুন্দর লোগো তৈরি হয়। আবার চাইলে আপনি অনেক কিছু আইকন ইউজ করতে পারেন। সো আমরা দেখে নিলাম ফন্ট ক্যাটাগরি চারটা, মেইন চারটা, যদিও আমি 6টা ক্যাটাগরি দেখিয়েছি এখানে, বাট আমাদের মেইন লোগোর ক্ষেত্রে আমরা চারটা ক্যাটাগরি ব্যবহার করব। কিছু কিছু ক্ষেত্রে হ্যান্ড রাইটেন ব্যবহার হয়, বাট খুব বেশি না। এই চারটা ক্যাটাগরির ফন্টই সবচেয়ে বেশি হয়। এখন আমরা এই চারটা ক্যাটাগরির আসলে সম্পর্কে একটু জানবো, ফন্টগুলো চিনবো। ওকে, তার আগে আমি আপনাদের একটু সাইকোলজিক্যাল ধারণা দেই যে আপনি কখন কোন ধরনের ফন্ট ইউজ করবেন কোন ধরনের ব্র্যান্ডের ক্ষেত্রে। আপনি যদি একটু খেয়াল করেন, আপনার ইন্ডাস্ট্রি যদি হয় এরকম যে লাক্সারিয়াস প্ল্যাটফর্ম, যেটা আমরা বললাম, যে যদি আপনার একটু ফ্যাশন ব্র্যান্ড হয়, আপনার যদি একটু কনসালটেন্টিং ফার্ম হয়, বা আপনি যদি ল ফার্ম নিয়ে বা হচ্ছে বিশেষ করে ফ্যাশন ব্র্যান্ডের কথা আমি বলবো, যে ফ্যাশন ব্র্যান্ডের জন্য আপনি সবসময় সেরিফ ক্যাটাগরির যেই ফান্ডগুলো রয়েছে সেই ফান্ডগুলো ব্যবহার করবেন। আপনি যদি একটু সাইডে আমার এক্সাম্পল গুলো দেখেন, এই যে রোলেক্স একটু ফ্যাশন ব্র্যান্ডের সাথে জড়িত, তাই না? তো রোলেক্স এর ফন্টটাকে বলা হচ্ছে সেরিফ ফন্ট। এখন সেরিফ ফন্ট কিভাবে চিনবেন, কোনগুলো সেরিফ ফন্ট আমি পরবর্তীতে আসতেছি, বাট শুধু এতটুকু মনে রাখেন যে যখনই কোনো ধরনের ফ্যাশন ব্র্যান্ডের জন্য আপনি প্রোডাক্ট মানে লোগো ডিজাইন করবেন, তখন সেরিফ ফন্ট সিলেক্ট করার চেষ্টা করবেন। ট্রেডিশনাল প্রোডাক্ট, ট্রেডিশনাল জিনিস, বা একটু ফিমেলদের জন্য যেই প্রোডাক্টগুলো সেল করা হয়, ফিমেলদের জন্য যেই লোগোটা দরকার হয়, তখন তারা কিন্তু সবসময় সেরিফ ব্র্যান্ডটা ইউজ করে বা লোগোটা। আমি একটু আগে আপনাদের জারার লোগো দেখিয়েছিলাম। সো এই জারা লোগোটা কিন্তু সেরিফ ফন্ট দিয়ে তৈরি। আপনারা হয়তো একটু মনে করার ট্রাই করেন জারার ব্র্যান্ডের লোগোটা কেমন। এটাকে কিন্তু সেরিফ, তার মানে ক্লোথিং আইটেম, ফ্যাশন আইটেম, গ্যাজেট, মানে ফ্যাশন গ্যাজেট যেগুলো, বা ফ্যাশন কসমেটিক্স প্রোডাক্ট যেগুলো আছে, মেইনলি উমেন্সদের জন্য যে প্রোডাক্টগুলো সেল করা হয়, তাদের লোগোগুলো কিন্তু মেইনলি সেরিফ ফন্ট দিয়ে তৈরি করতে হয়। ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা আসি স্যান্স সেরিফ। স্যান্স সেরিফ ফন্টগুলো আসলে কেমন? স্যান্স সেরিফ ফন্টগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে যারা টেকনোলজি রিলেটেড প্রোডাক্ট নিয়ে ইউজ করে, যারা লাইফস্টাইল প্রোডাক্টের ক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে ছেলেদের লাইফস্টাইল ব্র্যান্ড যেগুলো আছে, যেমন আমরা যদি দেখি যে নাইকি, আমরা সবাই চিনি শুয়ের ব্র্যান্ড। সো নাইকির ফন্টটা কিন্তু মূলত স্যান্স সেরিফ। এরপর লিঙ্কডইন, তারপর হচ্ছে শপিফাই, গুগল, ইভেন গুগলের ফন্ট হচ্ছে sans serif, বিকজ গুগল টেকনোলজি নিয়ে কাজ করে। সো টেকনোলজি, ক্রিয়েটিভ ডিজাইন, তারপর হচ্ছে হেলথ রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে, কর্পোরেট কালচারের যে সার্ভিস যারা সেল করে, তারা কিন্তু মূলত sans serif ফন্ট ইউজ করে। ফর এক্সাম্পল, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, বা আপনি হচ্ছে একটা এজেন্সি ক্রিয়েট করেছেন, সো বা আপনার রিটেল বিজনেস আছে,
স্টার্ট আপ কোম্পানি আপনি দিচ্ছেন, তো আপনার ব্র্যান্ডের লোগোগুলো কিন্তু মূলত হবে সেন্সিটিভ, কারণ এগুলো মডার্ন হয়, এগুলো খুবই সিম্পলিসিটি থাকে, ক্লিয়ার মানে ক্লিয়ারিটি বোঝা যায়, এই ফন্টগুলো একদম দেখলেই চেনা যায়। সো এইটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ভাব আছে, মানে নিড অ্যান্ড ক্লিন, একটা সিম্পল ডেকোরাম একটা ফন্ট, যেটা দেখলে খুবই মানে প্রফেশনাল মনে হয়। আপনি যদি একটু গুগলের দিকে খেয়াল করেন, আপনি যদি একটু লিঙ্কডইনের দিকে খেয়াল করেন, দেখেন কত স্ট্যান্ডার্ড একটা ফন্ট, দেখলেই জিনিসটা নিড অ্যান্ড ক্লিন লাগে, সুস্পষ্টভাবে আমরা পড়তে পারি। অনেক কিছু করার দরকার নাই, জাস্ট একটা সিম্পল টেক্সট, একটা সিম্পল ফন্ট ইউজ করলেই আপনার অনেক প্রফেশনাল মনের একটা লোগো তৈরি হবে। এই যে স্পটিফাই, এই যে নাইকি, লিঙ্কডইন, গুগল, এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা করে ফন্ট মাত্র জাস্ট লিখছে, আমরা নিজেরাও এটা তৈরি করতে পারবো। সাথে জাস্ট হয়তো অনেকেই কিছু আইকন ইউজ করেছে তার সার্ভিস বা তার প্রোডাক্টের সঙ্গে মিল রেখে, বাট আদারওয়াইজ সে কিন্তু এখানে জাস্ট একটা ফন্ট ইউজ করেছে। যেমন এক্সাম্পল আমি এখানে দিয়েছি হেলভিটিকা, এরিয়াল, ফুটুরা, রোবোটো, এগুলো ফন্টের নাম। এই ফন্টগুলো মেইনলি স্যান্স সেরিফ ফন্ট। তো এখানে ফন্টের নামগুলো কিন্তু দেয়া আছে, তো এগুলোকে আমরা বলি স্যান্স সেরিফ ফন্ট। ওকে, এবার আমরা যদি একটু আসি স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট আসলে আমরা একটু কোকা কোলার দেখেছি, কোকা কোলা কিন্তু একটা স্ক্রিপ্ট ফন্ট, মানে একটু পেঁচানো, হ্যাঁ, একটু হচ্ছে পেঁচানো, বিশেষ করে বিউটি অ্যান্ড কসমেটিক্স ক্ষেত্রে স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করা হয়। এই ফ্যাশন ব্র্যান্ডের ক্ষেত্রেও আপনি স্যান্স সেরিফের পাশাপাশি স্ক্রিপ্ট ফন্টও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে হ্যান্ডমেড যেই প্রোডাক্টগুলো আমরা সেল করি, বা আমরা যে ডিজাইনিং সেক্টরেও আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, এই লোগো ক্ষেত্রে এই ধরনের ফন্ট ইউজ করতে পারেন, বা ইভেন স্টেশনারি ব্র্যান্ডের জন্য তৈরি করতে পারেন। তো এখানেও কিছু এক্সাম্পল ফন্ট আমি দিয়েছি, ফন্টের নাম ড্যান্সিং, স্ক্রিপ্ট, প্লেলিস্ট দেখাচ্ছে। তো এইগুলো ফন্টও আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি আস্তে আস্তে আসবো কিভাবে এই ফন্টগুলো ডাউনলোড করব, কোথায় পাবো, কিভাবে আমরা অ্যাপসে সেই ফন্টগুলোকে ইনস্টল করব, A to Z আমরা দেখবো। বাট আমরা আগে একটু বেসিক ধারণা নিয়ে নিই যে আসলে কোনটা কি ধরনের ফন্ট। ওকে, আমরা যদি এবার আসি একটু ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্টটা এইটা মূলত একটু যারা ফুড রিলেটেড যে প্রোডাক্ট গুলো রয়েছে, বা রিটেল লাইফস্টাইল প্রোডাক্ট গুলো যারা সেল করে, তাদের জন্য আসলে ব্র্যান্ডের জন্য আসলে এই ধরনের ফন্ট ইউজ করা হয়। এই ফন্ট গুলো একটু মানে কি বলবো যে মোটা হয়, অনেক সময় বোল্ড ইউজ করা হয়, তো এগুলো একটু স্টাইলিশ হয়। সহজ সরল লাইন কিন্তু এই ফন্ট গুলো না, এই ফন্ট গুলো একটু ভিন্ন, একটু হচ্ছে বোল্ড, একটু হচ্ছে স্টাইলিশ। এই ফন্ট গুলো যেমন একটু আগে আমরা স্যান্স সেরিফ দেখেছি নিড অ্যান্ড ক্লিন, বাট এইটা কিন্তু নিড অ্যান্ড ক্লিন না, এগুলো একটু পেঁচানো, একটু স্টাইলিশ, মোটা বোল্ডের থাকে আর কি। তো এইটাকে বলি আমরা মূলত ডিসপ্লে ফন্ট। তো এই যে চারটা ক্যাটাগরির ফন্ট আমি দেখালাম, মূলত যত ধরনের ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকালি যত ব্র্যান্ডের আমরা লোগো দেখি, তারা যে ফন্টগুলো ইউজ করেছে এই চারটা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরি দিয়েই তারা মূলত তাদের লোগোগুলো তৈরি করেছে। তার মানে কি, আমরা যদি এখন ব্র্যান্ডের লোগোগুলো দেখি, আমরা ইজিলি বলে দিতে পারবো যে কোনটা কোন ফন্ট ইউজ করেছে, রাইট? আমরা এটা দেখলেই বলতে পারবো যে এটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে সে এই লোগোটা করেছে। আমি যদি গুগল দেখি, বলে দিতে পারবো যে এটা সেন্স সেরিফ ফন্ট দিয়ে ইউজ করেছে। আবার আমি যদি জারা ব্র্যান্ডেরটা দেখি, বলবো যে এটা সেরিফ ফন্ট ইউজ করেছে। তো আমরা কিন্তু এগুলোর সাথে কি রিলেট করতে পারছি যে কোনটা আসলে কোন ক্ষেত্রে। টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একদম নিড অ্যান্ড ক্লিন লোগো ইউজ করা হয়েছে, সো জাস্ট একটা ফন্ট। সো এই বিষয়গুলো আপনি যখন জানবেন, বুঝবেন, তখন আপনার জন্য বড় বড় ব্র্যান্ডের লোগো গুলো তৈরি করা ইজি হয়ে যাবে। এবং আপনি যত ধরনের বড় বড় ব্র্যান্ড আছে সবার লোগো গুলো খেয়াল করবেন, দেখবেন একদম সিম্পল, সহজ সরল ভাষায় জাস্ট একটা টেক্সট, একটা আইকন দিয়েই তারা লোগো তৈরি করেছে। বাট আমরা যখন লোগো তৈরি করতে যাই, আমরা কি করি, হরেক রকম হচ্ছে স্টাইলিশ ফন্ট ইউজ করে আমরা লোগো ডিজাইন করতে যাই, যার কারণে আমাদের লোগো গুলো আসলে দেখতে ভালো মানের হয় না, প্রফেশনাল হয় না। আমরা ফন্ট জানি না, আমরা ফন্ট চিনি না, যার কারণে আমাদের এই প্রবলেমটা হয়। ওকে, সো এবার যদি আমি একটু দেখাই, দেখেন ফন্টের ভিতরে আবার অনেকগুলো ফ্যামিলি থাকে, মানে এটাকে বলে ফন্ট ফ্যামিলি। অনেকগুলো স্টাইলের ফন্ট মিলে একটা ফন্ট ফ্যামিলি হয়। একটা ফন্ট ফ্যামিলির মধ্যে একটা ফন্টেরই অনেক ভেরিয়েশন থাকে। যেমন উপরের যে দুইটা দেখতেছেন, এটাকে বলে লাইট, লাইট ভার্সন। এটা হচ্ছে একটু চিকন থাকে, এটাকে বলে লাইট। এরপরে রেগুলার, এরপরে মিডিয়াম, এরপরে সেমি বোল্ড, এরপরে থাকে বোল্ড, এরপরে থাকে এক্সট্রা বোল্ড। এটা সব ফন্টের ক্ষেত্রে থাকে না, অনেক ফন্টের ক্ষেত্রে এরকম ফন্ট ফ্যামিলি থাকে।
একটা ডিজাইন করার সময় একটা ফন্ট ফ্যামিলির প্রয়োজন হয়, ভিন্ন ভিন্ন ফন্ট ইউজ না করে একই ফন্টের ফ্যামিলি থেকে আমরা হয়তো হেডলাইনটা দিলাম বোল্ড, তারপরে আমরা প্যারাগ্রাফটা দিলাম একটু রেগুলার, এরপরে কল টু বাটনটা দিলাম একটু লাইট। একই ফন্ট কিন্তু কিন্তু আমরা ভেরিয়েশন নিয়ে আসলাম, ফন্টটার ভেরিয়েবল চেক করলাম। তাহলে একটা ফন্টের কতগুলো ভেরিয়েশন থাকে, এখানে এক্সট্রা লাইট থাকে, লাইট থাকে, রেগুলার থাকে, মিডিয়াম থাকে, সেমি বোল্ড থাকে, আবার এক্সট্রা বোল্ড থাকে। তার মানে কি 3 3 6 আর 1 7টা, মানে 7টা ভেরিয়েশন থাকে একটা ফন্টের। একটা ফন্টের ভিতরেই 7 ধরনের ভেরিয়েশন থাকে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি কখন কোন ডিজাইনের ক্ষেত্রে কোন ভেরিয়েশনটা ইউজ করবেন, আপনি কোথায় বোল্ড ইউজ করবেন, কোথায় মিডিয়াম ইউজ করবেন, আর কোথায় লাইট ইউজ করবেন। এইটা আপনাকে ডিজাইন করার সময় আস্তে আস্তে বুঝতে হবে। আপনি যদি এই ফন্টের ভেরিয়েশন গুলো ইউজ করতে পারেন, তাহলে আপনি যে কোনো ধরনের ডিজাইন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আপনার ডিজাইনটা দেখলে খুবই অ্যাট্রাকটিভ মনে হবে। ওকে, সো এবার আসেন আমরা একটু ফন্টের যে 4 ধরনের ফন্ট দেখলাম সেই ফন্ট গুলো নিয়ে একটু কথা বলি। সো প্রথমেই আমি আসি যে সেরিফ অ্যান্ড স্যান্স সেরিফ, এই দুইটা জিনিস কিভাবে বুঝবেন। একটু সবাই এই জায়গাটা একটু লক্ষ্য দেন, একটু মনোযোগ সবার আমি চাবো যে আসলে সেরিফ ফন্ট এবং স্যান্স সেরিফ ফন্টের মধ্যে বোঝার পার্থক্যটা কিভাবে, মানে কিভাবে বুঝবো বেসিক্যালি কোনটা সেরিফ অ্যান্ড কোনটা স্যান্স সেরিফ। এটা বোঝার একটা মাত্র হচ্ছে কি বলবো পদ্ধতি আছে, যেটা দেখে আপনি বেসিক্যালি চিনতে পারবেন। একটু খেয়াল করেন, এই যে সেরিফ ফন্টটার নিচের দিকে খেয়াল করেন, সব সময় নিচের দিকে দেখে দেখবেন যে একটা বাড়তি অংশ থাকে। সেরিফ ফন্টটার নিচের অংশগুলো কি বাড়তি থাকবে, মানে আন্ডারলাইনের মতো একটা মাথা থাকবে উপরে নিচে। বাট আপনি যদি স্যান্স সেরিফ দেখেন, স্যান্স সেরিফের এই ধরনের কোনো মাত্রা নাই, মানে কোনো ধরনের কোনো এক্সট্রা শেপ, এক্সট্রা লাইন কিচ্ছু নাই, একদম নিট অ্যান্ড ক্লিন। সেন্স সেরিফ সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর সেরিফ ফন্টের ক্ষেত্রে তার নিচে উপরে অনেক সময় মাত্রা থাকবে। আমরা যদি কিছু ফন্ট মানে কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আমি যদি একটু দেখাই, এই যে এই ফন্টটা দেখেন, এটা কি আমরা এটাকে সেরিফ বলবো না স্যান্স সেরিফ বলবো? এটাকে আমরা সেরিফ বলবো না স্যান্স সেরিফ বলবো? নিঃসন্দেহে এটা সেরিফ ফন্ট। কেন? এই যে এটার নিচে দেখেন এক্সট্রা মাত্রা আছে, নিচে কি একটা উপরে এরকম এক্সট্রা জিনিস আছে। তো এইগুলোকে বলা হচ্ছে সেরিফ। যেমন এই যে এইটা দেখেন জি এর এখানে দেখেন, আর এর সাইডে দেখেন, নিচে দেখেন, এগুলোর কিন্তু প্রত্যেকটা মাত্রা নিচে কিন্তু মাত্রা আছে, তার মানে কি নিচে এক্সট্রা লাইন আছে, উপরে লাইন আছে। তো এইগুলোকে বলি আমরা মূলত সেরিফ ফন্ট। আমরা এই ফন্টটা দেখলেই চিনবো যে এটা হচ্ছে সেরিফ ফন্ট। এখন এই ফন্টটা কোথায় ব্যবহৃত হয়, তো সেরিফ ফন্টের সঙ্গে মিল দেখতে হবে। যে এই যে এই রেড অংশটা আমি চিহ্নিত করে দিয়েছি, আপনারা একটু খেয়াল করেন। এই ধরনের যখন দেখবেন যে ফন্টের ভিতর মাত্রা থাকবে সেটা সেরিফ ফন্ট। আর এই ফ্যানগুলো এই ফন্টগুলো মূলত আপনার হচ্ছে ফ্যাশনেবল প্রোডাক্টের জন্য বা কসমেটিক প্রোডাক্টের জন্য বা ওমেন্সদের যেই প্রোডাক্টগুলো রয়েছে সেই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বেসিক্যালি লাইফস্টাইল প্রোডাক্টে আমরা লোগো তৈরি করার সময় এই ফন্টটা ইউজ করব। আর স্যান্স সেরিফ মূলত হচ্ছে আপনার নিট অ্যান্ড ক্লিন। এটা আমরা টেকনোলজি, তারপর হচ্ছে আমাদের মার্কেটিং এজেন্সি, কর্পোরেট, তো এই ধরনের একদম নিট অ্যান্ড ক্লিন ব্র্যান্ডের জন্য আমরা মূলত এই স্যান্স সেরিফ ফন্টটা ইউজ করতে পারি। তো আশা করি সেরিফ অ্যান্ড স্যান্স সেরিফের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। সো এটা মূলত আপনারা যখন আরো কাজ করবেন আস্তে আস্তে নিজে যখন ব্যবহার করবেন তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা সেরিফ কোনটা স্যান্স সেরিফ। এই যে একটু যদি দেখেন আপনারা, রোলেক্স, জারা, সনি, ডিওর, এরা প্রত্যেকটাই কিন্তু ফ্যাশন এবং লাইফস্টাইল প্রোডাক্ট সেল করে। সো তারা যে লোগোগুলো তৈরি করেছে সবগুলো কিন্তু সেরিফ ফন্ট দিয়ে তৈরি করেছে। তার মানে আমরা এখান থেকে একটা ধারণা পেতে পারি যে এই ধরনের ব্র্যান্ডের জন্য মূলত সেরিফ ফন্ট ইউজ করা হয়। ওকে, তো এবার যদি আমরা একটু স্যান্স সেরিফে আসি, স্যান্স সেরিফটা আমরা যদি একটু দেখি, স্যান্স সেরিফ আমি যেটা বলেছিলাম যে এটার একদম নিট অ্যান্ড ক্লিন, এটার কোনো মাত্রা মানে মাত্রা থাকবে না, এটার নিচে উপরে কোনো ধরনের মাত্রা থাকবে না, এটা একদম সমান থাকবে। দেখেন এখানে কিন্তু এক্সট্রা কোনো মাত্রা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন। সো এইটাকে তখন আমরা বলবো যে হচ্ছে স্যান্স সেরিফ। যদি আমরা স্যান্স সেরিফ দেখি, যেমন এই যে নাইকি, জিপ, হ্যাঁ জিলেট, আমরা জিলেট ব্র্যান্ড সবাই চিনি, ভেরিজন। তো এগুলোতে দেখবেন যে নিডান, ইভেন আপনি যদি স্যান্স সেরিফ ফন্ট লোগো ডিজাইন কথা লেখাটা দেখেন
এটা তো কোনো মাত্রা নেই। তার মানে এই লোগো ক্ষেত্রে আমরা স্যান্স সেরিফ ফন্ট ব্যবহার করবো, এবং স্যান্স সেরিফ ফন্ট দেখলেই বুঝতে পারবো যে এটার নিচে কোনো ধরনের কোনো মাত্রা থাকবে না। ওকে, এবার আসেন স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের ক্ষেত্রে এটা তো যে কেউ দেখেই বলে দিতে পারবেন যে এটা স্ক্রিপ্ট ফন্ট, কারণ এটা একটু কি মানে আপনার পেঁচানো থাকবে, একটু হচ্ছে একটার সঙ্গে একটা লেগে বা টেনে লিখতে হয়। সো এটা এই ধরনের স্ক্রিপ্ট ফন্ট আমরা দেখলেই কিন্তু ইজিলি চিনতে পারবো। সো এগুলো স্ক্রিপ্ট ফন্ট মূলত কখন ব্যবহৃত হয়? স্ক্রিপ্ট ফন্টটাও ঠিক আপনার ওই যে পেঁচানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আপনার হচ্ছে কি বলবো যে ফ্যাশন ব্র্যান্ডের ক্ষেত্রে, ক্লোথিং আইটেমের ক্ষেত্রে, বিউটি বা উমেন্সদের জন্য আপনি চাইলে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করতে পারেন। এটাও অনেক বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে ক্রিয়েটিভ কাজের জন্য এটা অনেক বেশি ব্যবহৃত হয়। সো এই যে সাইকোলজির বিষয়গুলো, এগুলো আপনি যদি একটু সার্চ করেন, আপনি নিজেই পরবর্তীতে এটার অনেক মিল পেয়ে যাবেন। ওকে, সো স্ক্রিপ্টের পরে আমাদের আরেকটা ছিল যে ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্ট এটা হচ্ছে এই যে বললাম যে একটু বোল্ড টাইপের হবে, এবং এটা নর্মাল ফন্টের মতো না, এটা এত নিট অ্যান্ড ক্লিনও হবে না, এটা ওইরকম পেঁচানো থাকবে না, বাট এটা একটু ভিন্ন টাইপের হবে, একটু স্টাইলিশ হবে, একটু মোটা বোল্ড হবে, বাট এটার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন হবে। দেখবেন যে এটা মোটা, মানে সাইড গুলো থাকবে অনেক মোটা। তো এটা নর্মালি ফুড ব্র্যান্ডের জন্য বেশি ব্যবহৃত হয়। ফুড ব্র্যান্ডের জন্য আপনি ডিসপ্লে ফন্ট ব্যবহার করতে পারেন। আর আদার্স যে দুইটা বলছি, একটা হচ্ছে হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং এটা তো আমরা দেখলেই বুঝতে পারবো যে হাত দিয়ে লিখতে মনে হবে, ফন্টটা দেখলেই মনে হবে যে এই ফন্টগুলো হাত দিয়ে লেখা, হ্যান্ড রাইটিং এর। আরেকটা থাকবে হচ্ছে আমাদের লাস্টলি, সেটা হচ্ছে মনোস্পেক। এই মনোস্পেক ফন্টটা এইটা নর্মালি হবে কি, যে আমরা যখন টাইপ করি না কম্পিউটারে, টাইপ করলে যেই লেখাটা আসে, তো টাইপিং ফন্ট যেটাকে আমরা বলি, নর্মাল যেটা ফন্ট, এটা তেমন একটা লোগোর ক্ষেত্রে ব্যবহৃত হয় না, কারণ এটা একদমই দেখতে মানে টাইপিং ফন্টের মতো। সো এই ফন্টটা লোগোর ক্ষেত্রে তেমন একটা ব্যবহার হয় না। আমরা যেই চারটা ফন্ট দেখেছি, সেই চারটা ফন্ট মূলত আমাদের লোগোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। ওকে, সো আমি একটু আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা হচ্ছে কমেন্টে লিখবেন। তাহলে আমরা যখন লোগো তৈরি করব, আমরা লোগো তৈরির জন্য মেইনলি কয়টা ক্যাটাগরি ফন্ট ইউজ করব, কেউ বলতে পারবেন? কমেন্ট একটু লিখবেন। আমরা লোগোর ক্ষেত্রে মোট কয়টা ক্যাটাগরি ফন্ট ইউজ করব? চারটা। ওকে, ওকে, ওকে। আমি যদি একটু বলি যে টেকনোলজি বা আমরা যদি একদম কর্পোরেট লেভেলের লোগো ডিজাইন করি, বা আমরা যদি কোনো এজেন্সি মার্কেটিং কোম্পানির জন্য লোগো ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা কোন লোগোটা ইউজ করব, কোন ক্যাটাগরি ফন্ট ইউজ করব? ওকে, ওকে। আর আমরা যদি ফ্যাশন ব্র্যান্ডের জন্য বা বিউটি প্রোডাক্টের জন্য বা ক্লোথিং আইটেমের জন্য ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা কোন ফন্ট ইউজ করব? কোন দুইটা ফন্ট ইউজ করতে পারি আমরা? খুবই সিম্পল। আমরা আমরা খুবই সিম্পল, সেরিফ, স্ক্রিপ্ট, রাইট। ওকে, ওকে, সেরিফ অ্যান্ড স্ক্রিপ্ট হবে। আর ডিসপ্লেটা বেসিক্যালি আমরা ফুড ব্র্যান্ডের জন্য রেখে দিব, ফুড ব্র্যান্ডের জন্য বা আলাদা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর জন্য। ওকে, সো ফন্ট নিয়ে আমাদের সবার আহ, ধারণাটা কি ক্লিয়ার হয়েছে? আপনারা কি এর আগে জানতেন এই ফন্টের বিষয়টা, ফন্টের ক্লাসিফিকেশনটা? সো ফন্ট সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে, রাইট? ওকে, সো আমরা যখন ডিজাইন করব, আমরা এখন এই ফন্ট গুলো ইউজ করে আমরা ডিজাইন করতে পারবো, রাইট? ওকে, 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 গুড, গুড। ওকে, 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 ধন্যবাদ সবাইকে। সো বেসিক্যালি যেটা হয়েছে যে এইটা তো অনেক হাই থটের বিষয়। নর্মাল কোর্সে বা নর্মাল এইসব বিষয় কোর্সে কেউই এই ধরনের অ্যাডভান্স আচ্ছা আমি রেকর্ড, ওকে ওকে আমি রেকর্ড করতেছি। ওকে। রেকর্ড অন হয়েছে। হ্যাঁ আমি অন করছি স্যার। ওকে, সো এখন আমরা দেখবো যে আসলে আমরা ফন্ট গুলো কোথায় পাবো, কিভাবে ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব, এই জিনিসটা আমরা সবাই দেখবো। সো সবাই একটু খেয়াল করেন। সো ইংলিশ ফন্টের জন্য আমরা যদি যাব হচ্ছে দা ফন্ট,
আমরা ইংলিশ ফন্ট ডাউনলোড করার জন্য যে সাইটটা ইউজ করব এটার নাম হচ্ছে দা ফন্ট। তো দা ফন্ট লিখে সার্চ করলে আপনি সবার আগে দা ফন্টের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এরপরে দা ফন্টে আপনি চলে যাবেন। দা ফন্টে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে অনেক রকম ফন্ট আছে, প্রায় কয়েক হাজার ফন্ট এখানে আছে। সেন্সেরিভ আছে, এখানে স্ক্রিপ্ট ফন্ট আছে, এখানে ডিসপ্লে ফন্ট আছে। যত ক্যাটাগরির আমরা ফন্ট দেখলাম, প্রত্যেকটা ক্যাটাগরির ফন্টই আমাদের এখানে আছে। আমরা খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আপনি চাইলে এখানে আরো অনেক ক্যাটাগরি দেখতে পারবেন, ফেন্সি, টেকনো, গোটিক, বেসিক, স্ক্রিপ্ট। সো আরো অনেক টাইপের এখানে আছে। সো আপনি যদি বেসিকে যান, বেসিকে গেলে আবার সেন্সেরিভ, সেরিফ এগুলোও পেয়ে যাবেন। সো আপনি যেটা করবেন, আপনি চাইলে এখানে ফন্ট যদি নাম জানেন তাহলে সার্চ করলেই চলে আসবে। আর যদি নাম না জানেন তাহলে আপনি দেখে দেখে ডাউনলোড করতে পারবেন, যেটা আপনার ভালো লাগবে আপনি সেইটা ডাউনলোড করবেন। সো আপনি যদি এখানে একটু সাইডে, ডান সাইডে খেয়াল করেন, দেখবেন যেখানে ডাউনলোড বাটন রয়েছে, প্রত্যেকটা ফন্টের ডান সাইডে ডাউনলোড রয়েছে। এবং প্রত্যেকটা ফন্ট কি ফন্ট সেটা এখানে লিখে দেওয়া আছে, যে এটা স্ক্রিপ্ট ফন্ট এবং হ্যান্ড রিটেন ফন্ট, সেরিফ ফন্ট, তারপরে হচ্ছে যেটা যেই ফন্ট সাইডে দেখবেন লিখে দেওয়া থাকে। তো এখানে লেখা আছে, পাশাপাশি আপনি সার্চ করেও নিতে পারবেন। আবার আপনি যদি এরকম উপরে গিয়ে শুধু সেন্স সেরিফ ফন্ট গুলো দেখতে চান, তাহলে আপনি সেন্স সেরিফের উপর ক্লিক করবেন। তাহলে সেন্স সেরিফের উপর ক্লিক করলে শুধু সেন্স সেরিফ যেই ফন্ট গুলো রয়েছে সেই ফন্ট গুলো আপনাকে এখানে দেখাবে। সো আমাদের ডিজাইনের জন্য আমাদের সবচেয়ে পপুলার ফন্ট হচ্ছে বেবাস নিউ। এই বেবাস নিউ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জাতীয় ফন্ট আমরা বলি এটাকে ডিজাইনারদের ক্ষেত্রে। সমস্ত ডিজাইনার, যত প্রফেশনাল ডিজাইনার আছে, তারা তাদের ডিজাইনে এই বেবাস নিউ ফন্টটা ইউজ করে। তো আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব। অটোমেটিক এইটা দেখেন উপরে আমার ডাউনলোড হয়ে গেছে, খুবই ইজি। এরপরে আপনি যদি নিচের দিকে আসেন, নেক্সা আছে। নেক্সা খুবই পপুলার একটা ফন্ট। সো এটা আমরা ডাউনলোড করব, ইজিলি ডাউনলোড হয়ে গেল। এরপরে বেবাসের আরো ফরম্যাট আছে, একটা ওটা হচ্ছে বেবাস নিউ, এটা হচ্ছে বেবাস নিউ, আর এটা শুধু বেবাস। এরপর হচ্ছে হেলভেটিকা আছে। হেলভেটিকা খুবই পপুলার একটা ফন্ট, আপনি হেলভেটিকা ব্যবহার করতে পারেন। ওকে, হেলভেটিকা আমি একটু ডাউনলোড করে নিলাম। এরপরে আপনি হচ্ছে আরো অনেক, যে মুনসেরাত ফন্টটা অনেক পপুলার, MONT। সো এরকম আরো সেন্সিটিভ আরো অনেকগুলো ফন্ট আছে, গোবোল্ট আছে। এখানে নিচে যত যাবেন দেখবেন যে 1 2 3 4 এরকম আরো 148টা পেজ আছে স্যান্স সেরিফ শুধু। তার মানে স্যান্স সেরিফ এত ফন্ট আছে যে আপনি শেষ করতে পারবেন না। একইভাবে আপনি যদি শুধু সেরিফ ফন্টে যান, আপনি যদি সেরিফে ক্লিক করেন তাহলে দেখেন এই যে সেরিফ ফন্ট চলে আসবে। এই যে ভোগ, আমরা ভোগ হচ্ছে একটা ক্লোথিং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাংলাদেশেও এর আউটলেট আছে। সো তারা কিন্তু এই ফন্টটা ইউজ করে তাদের নামকরণ করেছে। আপনি যদি ফন্টগুলো দেখেন, আপনার লোগো ডিজাইন করার জন্য কোনো পরিশ্রমই করতে হবে না, কারণ এই ফন্টগুলোই হচ্ছে একটা লোগো। মানে ফন্টের স্টাইলটাই এত সুন্দর যে আপনি এটা দিয়ে জাস্ট ব্র্যান্ডের নাম লিখলেই একটা লোগো তৈরি হয়ে যাবে অটোমেটিক, আপনাকে আলাদা করে কাজ করতে হবে না। এখানে দেখেন এই যে কত সুন্দর দেখতে, ইউনিক লাগতেছে না? তো এইটা যদি আপনি জাস্ট এই ফন্টটা ইউজ করে আপনি যদি আপনার ব্র্যান্ডের নামটা লিখেন, তাহলে ওইটাই তো একটা লোগো তৈরি হয়ে যাবে। আপনার কষ্ট করে তো অনেক কিছু করার কোনো প্রয়োজন নেই। লোগো ডিজাইন শুধু বুঝতে হবে যে আপনি কোন ব্র্যান্ডের জন্য কোনটা ফন্ট সিলেক্ট করবেন। একটা ফন্ট লিখলেই সেটা লোগো তৈরি হয়ে যাবে। ওকে, আমরা যদি এই ফন্টটা ডাউনলোড করে নিই, জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। সো এরকম আরো অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ সব ধরনের ফন্ট এখানে আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনি যদি এখানে এসে সার্চ করেন যে ইংলিশ ইংলিশ লোগো ফন্ট, ইংলিশ লোগো ফন্ট লিখে সার্চ করবেন। এরপর হচ্ছে এই যে দা ফন্টেরই ফ্রি লোগো ফন্টে ক্লিক করবেন। দেখবেন দা ফন্ট ফ্রি, দা ফন্ট ফ্রি। এখানে যদি আমরা আসি, এখানেও আমরা সেম ফন্ট গুলোই পাবো। পাশাপাশি এখানে স্পেসিফিক ভাবে আমরা অনেক লোগো ফন্ট পাবো, যেই ফন্ট গুলো দিয়ে বেসিক্যালি লোগো ডিজাইন করতে হয়। এবং বড় বড় যে ব্র্যান্ড গুলো রয়েছে সবাই এই ফন্ট গুলো ইউজ করেই লোগো ডিজাইন করে। এই যে দেখেন প্রত্যেকটা ফন্টের স্টাইল গুলো দেখেন, কত সুন্দর স্টাইলিশ ফন্ট, যেগুলো প্রত্যেকটাই একটা করে আসলে লোগো। এটা দিয়ে লিখলে এটা দেখতেই তো লোগো মনে হচ্ছে। তার মানে কি, আপনি জাস্ট
এটা লিখে আপনি একটা কালার চেঞ্জ করে দেন, একটা আইকন বসিয়ে দেন, তাহলেই একটা লোগো তৈরি হবে। So, এই প্রত্যেকটা ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন। তো মজার বিষয় হচ্ছে আপনার যত বড় বড় ব্র্যান্ড আছে সবাই এগুলো ফলো করেই লোগো তৈরি করেছে। আপনি চাইলে এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের লোগো দেখতে পারবেন, যেমন এইচপি। এইচপি এটা কিন্তু একটা ফন্ট। এইচপি ব্র্যান্ডের আমরা সবাই জানি, রিবুক আমরা সবাই চিনি, এরপরে আমেরিকান এক্সপ্রেস, ইন্টেল, সিটি গ্রুপ, এগুলো কিন্তু প্রত্যেকটাই লোগো, হ্যাঁ, এবং লোগো ফন্ট এগুলো। এই ফন্টগুলো ইউজ করে আপনারাও লোগো তৈরি করতে পারবেন। আপনি যদি এখানে নিচে আরো আমি দুই একটা দেখাই, এই যে প্রত্যেকটাই দেখেন খুবই সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট। লোগোর জন্য বেসিক্যালি এগুলো তৈরি করা হয়েছে, এবং এই ফন্টগুলো দিয়ে মূলত আপনি লোগো তৈরি করবেন। এখন প্রশ্ন হচ্ছে এই লোগো ফন্টগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন। সো এগুলো ডাউনলোড করার প্রসেসও একদম সহজ। আপনি যেইটা পছন্দ বা যেইটা ডাউনলোড করতে চান, জাস্ট সেইটার উপর আপনি টাচ করবেন। ওকে, ধরেন এই যে হুন্ডা ব্র্যান্ডের যে লোগোটা, আমি এই 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 ফন্টটা ইউজ করে আমি একটা লোগো তৈরি করব। তো আমি কি করব, এটার উপর টাচ করব, হুন্ডার উপর টাচ করব। তাহলে হুন্ডা লোগো ফন্ট নিচের দিকে যদি আমি আসি, দেখি যে এখানে এই ডাউনলোড বাটন নিচে দেয়া রয়েছে। আমি জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করব। এরপরে আমি দেখবো যে এখানে নিচে আবার দেখাবে ডাউনলোড আরেকটা বাটন, এই যে নিচের ডাউনলোডটা না, হুন্ডা লোগো ফন্ট, এই ডাউনলোডটাতে ক্লিক করবেন। তাহলে দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে। ছোট্ট ডাউনলোডটা, ওই ছোটটাতে না, কিন্তু একটু বড় যেটা সেটার উপরে। তার মানে আমরা যেহেতু এখানে কি লোগো ফন্ট পেয়ে যাচ্ছি, তো আমরা ইজিলি এই ফন্টগুলো ডাউনলোড করে আমরা লোগো তৈরি করতে পারবো। এই যে রোলেক্স, রোলেক্স এটা জাস্ট একটা কিন্তু ফন্ট, আপনি চাইলেও এই ফন্টটা ইউজ করতে পারবেন। এরপর দেখেন এই যে এক্কার ফন্ট আছে, আরো অনেক ধরনের হুয়াই ব্র্যান্ডের, কিএফসি ব্র্যান্ডের, ইউটিউব কিন্তু এটা একটা জাস্ট ফন্ট। এই ইউটিউবের এই ফন্টটা দিয়ে আপনিও লোগো তৈরি করতে পারবেন, একই সেম ফন্ট। জাস্ট আপনি এখানে ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড বাটনে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি ইংলিশের জন্য এই একটা সাইট আপনাদেরকে সাজেস্ট করব, দা ফন্ট। এটা একদম ফ্রি, আপনি ফ্রিতে এখানে আপনার ইচ্ছা মতো হাজার হাজার ফন্ট ডাউনলোড করতে পারবেন। এখানে সব ধরনের ফন্ট রয়েছে। ওকে, এবার আসেন আমরা বাংলা ফন্ট ডাউনলোড করব। আমাদের ডিজাইনের জন্য, যে কোনো ধরনের ডিজাইনের জন্য আমাদের সবার আগে দরকার হচ্ছে ফন্ট। সো বাংলা ফন্টের জন্য আমরা চলে যাব সবার আগে লিপিঘর.com। আমরা গুগলে লিখবো বা ক্রোমে লিখবো লিপিঘর। লিপিঘর লিখে সার্চ করলে সবার প্রথমে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন লিপিঘরের। সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। লিপিঘরে আসার পরে আপনি একটু যদি খেয়াল করেন, আপনি নিচের দিকে আসবেন, নিচে এসে দেখবেন আমরা আপনাদের দিচ্ছি ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট। সো প্রিমিয়াম মানে হচ্ছে ওই ফন্টগুলো আপনাকে কিনে নিতে হবে, কিনে ব্যবহার করতে হবে। আর ফ্রি ফন্ট মানে এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রি ফন্ট দেয়া আছে, আপনি চাইলে সেই ফন্ট গুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো ফ্রি ফন্টে ক্লিক করলে এই যে দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর স্টাইলিশ অনেক রকম ফন্ট আছে। আমরা পরবর্তীতে এগুলো দেখব যে সোশ্যাল মিডিয়ার জন্য কোন বাংলা ফন্টগুলো ইউজ করতে হয়, থাম্বনেলের জন্য কোন বাংলা ফন্ট ইউজ করতে হয়, তারপর হচ্ছে ব্যানার বা পোস্টারের জন্য কোনটা ইউজ করতে হয়। আমি এই ফন্টগুলো আপনাদেরকে দিয়ে দিব, কোনটা কখন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ সব সময় তো আর আমি আপনাদেরকে দিব না, বা এমন একটা ফন্ট আপনার প্রয়োজন হতে পারে বা আপনার ভালো লাগতে পারে, আপনি সেটা ডাউনলোড করবেন। সো এই যে ডাউনলোড করার জন্য জাস্ট এই ডাউনলোড উপর ক্লিক করবেন। আর অবশ্যই ফন্টের নামটা পড়বেন যে আপনি কি ফন্ট ডাউনলোড করতেছেন। এই ফন্টটার নাম হচ্ছে আলিনুর শিশির, মানে এই ফন্টটা যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে আলিনুর ভাই। সো আলিনুর ভাই ওনার নাম অনুযায়ী ফন্টটার নাম দিয়েছেন। সো আলিনুর শিশির, এই যে মোহাম্মদ আলিনুর ইসলাম, ইনি হচ্ছেন এই ফন্ট তৈরির কারিগর, মানে এই ফন্টটা ইনি তৈরি করেছেন। এবং দেখেন এই ফন্টটা এখন পর্যন্ত প্রায় কত মানুষ কতবার ডাউনলোড করেছেন। সো আমরাও এই ফন্টটা ডাউনলোড করব। সো ডাউনলোডে ক্লিক করব, সতর্কীকরণের সাথে টিক চিহ্ন দিয়ে ডাউনলোডে ক্লিক করে দিব, এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। আমি আরেকটা ফোন আবারও ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েবসাইটে যাবেন, তারপর হচ্ছে নিচে স্ক্রল করে ফ্রি ফন্ডে চলে যাবেন। ফ্রি ফন্ডে আসার পরে আপনি ফন্ট সিলেক্ট করবেন যে কোন ফন্টটা আপনি ডাউনলোড করতে চান। আচ্ছা, আমি একটা কেটে দিই। এখানে আপনার নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে এখানে আরো 23টা পেজ আছে, প্রত্যেকটা পেজে আরো অসংখ্য ফন্ট আছে। তো আপনি প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে
ভিজিট করতে পারবেন যেখানে কি কি ফন্ট আছে এবং কোনটা আপনার ভালো লাগে, তো আপনি সেই ফন্টটা ডাউনলোড করে নেবেন। ফর এক্সাম্পল আমি এই যে আলিনুর সিরাত এই ফন্টটা ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য প্রথম ডাউনলোডে ক্লিক করব একবার, এরপর নিচে আসব, নিচে এসে আমি আবার এই যে আলিনুরের নিচে যে ডাউনলোড বাটন সেখানে ক্লিক করব। পাশাপাশি আমি চাইলে কিন্তু এখানে টেস্টও করে নিতে পারি, এই যে এখানে লিখে পরীক্ষা করুন। আপনি চাইলে এটা মুছে দিয়ে আপনি একটা লেখা লিখে এখানে টেস্ট করতে পারেন যে ফন্টটা কেমন আসবে। আমার সোনার বাংলা ফন্টটা দেখতে এরকম মনে হবে, মানে এরকম লাগবে। তো আপনি চাইলে এভাবে টেস্ট করেও নিতে পারেন। তো আমরা এটা দেখলাম, এবার আমরা ডাউনলোড করতে যাব। ডাউনলোড বাটনে ক্লিক করব, সতর্কীকরণের সাথে একমত, এরপরে ডাউনলোড বাটন। তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো ফন্ট ডাউনলোড আমাদের কমপ্লিট। আমরা লিপিঘর থেকে দেখলাম। লিপিঘরের পাশাপাশি আমি আরেকটা বাংলা ফন্টের জন্য সাইট বলে দিব, সেটা হচ্ছে ফন্ট বিডি। আরেকটি জনপ্রিয় সাইট ফন্ট বিডি, FONT ফন্ট বিডি, ফন্ট বিডি। এই ফন্ট বিডি, এই ফন্ট বিডিতে আসলে আপনি এখানে যে ফন্টগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর এখানে ফন্ট আছে। আপনি যত নিচের দিকে যাবেন এখানে ফন্টগুলো দেখতে পারবেন, এগুলো একদম ফ্রি। আপনি এখান থেকে ফন্ট বিডি থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন এই যে নীল জান্নাতি যে ফন্টটা দেখতে পাচ্ছেন, আমার সোনার বাংলা, আপনার থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে 90% থাম্বনেলে আমার নীল জান্নাতি এই ফন্টটা ব্যবহার করা হয়। যারা প্রফেশনাল থাম্বনেল ডিজাইনার তারা 90% এই ফন্টটা ইউজ করে। তো এরকম আরো অসংখ্য স্টাইলিশ ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন। সো ডাউনলোড ক্লিক করবেন, এটাও ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি আরেকটু নিচে আসি, আর অনেক রকম ফন্ট আমি দেখবো। 21 এই ফন্টটা ডাউনলোড করার জন্য একবার ডাউনলোডে ক্লিক করব, এরপর আমি নিচে আসব, নিচে এসে আমি নিচেও ডাউনলোড বাটন পাবো, এই যে ডাউনলোড 21। আবার উপরেও ডাউনলোড 21 আছে, এখানেও ক্লিক করলে ডাউনলোড হবে, নিচেও ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। সো আমি দুইবার ডাউনলোড করেছি। ওকে, সো যেখানে খুশি সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন, কারণ এই সাইটগুলো একদমই নির্ভেজাল, এখানে কোনো সমস্যা হওয়ার কোনো চান্স নাই। সো বাংলা ফন্টের জন্য মূলত আরো সাইট আছে, বাট এই দুইটা সাইট অনেক ভালো, এখানে অনেক ভালো ভালো ফন্ট পাওয়া যায়। পাশাপাশি আরেকটা ফন্ট সাইটের নাম যদি আমি একটু বলে দেই, আপনারা ঘুরে দেখতে পারেন, অক্ষর 52। আমি সাইডের লিঙ্কগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব, টেনশনের কিছু নাই। অক্ষর 52, এখানেও অনেক সুন্দর সুন্দর আসলে ফন্ট আছে। এখানে কিন্তু এখানে একটু কম পরিমাণ ফন্ট আছে, বাট ওই দুইটা সাইডে অনেক ফন্ট আছে। বাট এখানে 4-5টা ফন্ট এখানে পাবেন যেগুলো আবার ওই দিক ওই ওই সাইড গুলোতে নাই। সো এখানে 4-5টা ফন্ট আছে যেগুলো আবার খুবই ভালো মানের প্রফেশনাল ফন্ট, বাট আদার্স গুলো আমার তেমন ভালো লাগে নাই। বাট আপনি চাইলে এখান থেকেও দুই একটা ফন্ট ডাউনলোড করতে পারেন। বাট ফন্ট বিডি এবং লিপি ঘর এই দুটা বাংলা ফন্টের জগতে এই দুইটাই আছে, এই দুইটার উপরে আর কোনো সাইট নাই। সো এখানে এই যে ডাউনলোড অপশন আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ফন্ট ডাউনলোড কিভাবে করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা দেখলাম বাংলা এবং ইংলিশ ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়। এখন এই ফন্টগুলো আমরা কোথায় অ্যাড করব? আমাদের অ্যাপস এর মধ্যে অ্যাড করব। এখন আমরা যে অ্যাপসটা ইনস্টল করেছি এই অ্যাপস এর মধ্যে আমি যদি যাই, এখানে গেলে এভিতে চলে যাব। এরপরে যাওয়ার পরে আমি যদি একটু দেখি এখানে কিছু ফন্ট দেয়া আছে ডিফল্ট, বাট মাই ফন্টে যদি আমি যাই এখানে গিয়ে দেখবো যে এখানে কোনো ফন্টই নাই, তেমন কোনো ফন্ট অ্যাড করা নাই, মানে এখানে ফন্ট নাই। সো এখানে আপনি যত ফন্ট অ্যাড করবেন সবগুলো এখানে থাকবে। তো আপনাদের কষ্ট করে ফন্ট প্রথমে অ্যাড করতে হবে না। আমি আজকে বলে দিব, টিম লিডাররা আপনাদেরকে একটা প্রিমিয়াম অ্যাপস দিয়ে দিবে, যেই অ্যাপসের মধ্যে আমি যে ফন্টগুলো দেখালাম বা সেই ফন্টগুলো অটোমেটিক্যালি অ্যাড করা থাকবে। আপনাদের কষ্ট করে ডাউনলোড করে অ্যাড করা প্রয়োজন হবে না, পরবর্তীতে আপনারা আস্তে ধীরে ধীরে ডাউনলোড করে করে অ্যাড করতে পারবেন। সো সেটা কিভাবে অ্যাড করবেন সেটার ভিডিও আমি দিয়ে দিব, সেটাও দেখে নেবেন। পাশাপাশি এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ধরেন আমরা একটা ফন্ট অ্যাড করব। সো অ্যাড করার জন্য আমরা এই যে প্রথমে টি প্লাস এখানে আছে, উপরে আছে ফোল্ডার প্লাস, দুইটা কিন্তু। আমি যদি একটা ফোল্ডার সব একবারে নিতে চাই তাহলে ফোল্ডার প্লাসে ক্লিক করতে হয়, আর যদি একটা একটা করে ফন্ট আমি অ্যাড করি তাহলে টি প্লাসে ক্লিক করতে হয়।
তো আমি এই যে মাই ফন্টে এসে টি প্লাসের উপর একটা ক্লিক করলাম। এরপরে আমার যে ফন্টগুলো আছে ডাউনলোড করা, এই যে আমি বেবাস নিউ ফন্ট ডাউনলোড করেছি, আমি সেই ফন্টগুলো সিলেক্ট করব। আমার যেই ফোল্ডারে ফন্ট আছে আমি সেখানে সিলেক্ট করলেই দেখেন এই যে বেবাস নিউ ফন্টটা আমার এখানে চলে আসবে। এখন আমি ফন্টটা ডাউনলোড করার পর আমার এখানে অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে। বাট আপনাদের ক্ষেত্রে যেটা হবে, ফন্ট ডাউনলোড করার পর সেইটা জিপ ফাইল আকারে থাকবে। ফন্ট ডাউনলোড করার পর সেটা কি ফাইল আকারে থাকবে? জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। আপনি যখন জিপ ফাইলটার উপর ক্লিক করবেন, দেখবেন ওখানে দেখাবে যে এক্সট্রাক্ট ফাইল বা কম্প্রেস ফাইল। এটা যখন দেখাবে তখন ওই ফাইলটাকে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট না করলে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন না। অবশ্যই মাথায় রাখবেন, ফন্ট ডাউনলোড করার পর ফন্টটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে বা কম্প্রেস করে নিতে হবে। ওকে, আমরা একটা ফন্ট অ্যাড করলাম। আপনি এইভাবে ধরে ধরে আপনার যেখানে যেখানে ফন্ট ডাউনলোড করেছেন, যে ফন্টগুলো আছে, আপনি প্রত্যেকটা ফন্টের উপর টাচ করলে ফন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, হেলভিটিকা আমরা ডাউনলোড করেছি, হেলভিটিকা এখানে চলে এসেছে। আগের কিছু ফন্ট আমার এই ফোল্ডারে ডাউনলোড করা ছিল, যার কারণে এখানে অনেকগুলো ফন্ট দেখাচ্ছে। ওকে, সো আমি এটা ডিলিট করে দিই। আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারবো। এখন এখন আসেন আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা যেই লোগো দেখলাম, ওকে, আমরা তিনটা ফন্ট ডাউনলোড করেছি। আমরা এখন টেক্সট টুলে আছি। টেক্সট টুলে আসার পরে আমরা এখান থেকে কালার দিব। আশা করি সবাই এখন লিখতে পারেন, সবাই ঘাটাঘাটি করেছেন আমি জানি। এখানে এসে আমরা লিখবো কোকা কলা। কোকা কলা, তাই না? কোকা কলা। ওকে, এই যে দেখেন আমি কোকা কোলা লিখলাম। এরপরে আমি এটার কালার দিলাম রেড। আপনি প্লাস চিহ্নে ক্লিক করে আরো ডিপ রেড দিতে পারেন। ওকে, এটা আমরা পরবর্তীতে আসবো। এখন আমি ফন্টে চলে যাই। ফন্ট থেকে আমি যদি এই কোকা কোলা ফন্টটা সিলেক্ট করে দিই, তাহলে আপনারা দেখেন তো আমাদের কোকা কোলার লোগো কি হয়েছে কি হয় নাই। এমনকি বুঝতে পারবেন যে এটা আমাদের অরিজিনাল না হচ্ছে ফেক। আমরা কত বড় ব্র্যান্ডের একটা লোগো 1 সেকেন্ডে তৈরি করে ফেললাম, তাই না? কি কোকা কোলার লোগো হয়েছে? চিনতে পারতেছেন? তার মানে কি তারা কি খুব কঠিন কাজ করছে? জাস্ট একটা ফন্ট ইউজ করেই তারা মূলত লোগোটা ডিজাইন করে ফেলছে। তার মানে আমরাও এই ধরনের লোগোগুলো ইজিলি তৈরি করতে পারবো। ওকে, এবার আসেন আমি যদি এখানে লিখি যে ইউটিউব, আমি এখানে লিখলাম ইউটিউব। দেন আমি ফন্টটা এবার চেঞ্জ করি। ইউটিউবের যে ফন্ট আছে আমি সেই ফন্টটা সিলেক্ট করে দিই। ওকে, এবার আমি এটার হচ্ছে কালারটা ব্ল্যাক করে দিলাম। এবার আমি যদি জাস্ট ইউটিউবের লোগোটা নিয়ে সেখানে বসিয়ে দিই, মানে ইউটিউবের যে আইকনটা রয়েছে সেই আইকনটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলেই কিন্তু এটা একদম ইউটিউবের লোগো হয়ে যাবে। ওকে, যদিও আমার কাছে এই মুহূর্তে ইউটিউবের আইকন নাই, তারপরও এই আইকনটা আছে। আমি এটা জাস্ট ছোট করে আপনাদেরকে বসিয়ে দেখাই। ওকে, তো দেখেন তো আমাদের ইউটিউবের লোগোর মতো হয়েছে কিনা। কাছাকাছি তো হয়েছে, রাইট? তো প্রথম দেখায় আপনি বুঝতে পারবেন না। প্রথম দেখায় আপনার কাছে, আপনার যদি এই যে এই আইকনটা যদি ভালো থাকতো, সোজা থাকতো, যদিও এটা আমার একটু ব্যাকা এখানে 3D এটা আইকন, বাট অরিজিনাল আইকনটা দিলে আপনি ধরতেই পারবেন না যে এটা অরিজিনাল না আপনি তো নিজে তৈরি করেছেন। আপনার একটা লোগো কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, সো লোগো ডাউনলোড করব কিভাবে? লোগো ডাউনলোড করার ক্ষেত্রে যেটা হবে যে আপনি এইভাবে ডাউনলোড করবেন। একটা হচ্ছে এক্সপোর্ট ইমেজ, দেন আপনি জেপিজি, আলট্রা এবং জেপিজি সেভ টু গ্যালারি। এইটা জেপিজি আকারে সেভ হবে। আমি জেপিজি এবং পিএনজির পার্থক্যটা দেখাই। জেপিজি করলাম। আরেকটা করব আমরা হচ্ছে মানে ট্রান্সপারেন্ট। এই যে এখানে লাস্টেরটা ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করব। ট্রান্সপারেন্ট ক্লিক করে আমরা 3 ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ থেকে এটাকে পিএনজি করে দিব, জেপিজি করব না, পিএনজি। এন্ড লাস্টটা আলট্রা, সবসময় আলট্রা থাকবে। এরপরে সেভ টু গ্যালারি। তাহলে এইটা আমার হয়ে গেল পিএনজি। এখন এই পিএনজিটা আমি
যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যে কোনো জায়গায় আমি বসাতে পারবো, বাট যেটা আমার জেপিজি যেটা আমি করেছি সেইটা কিন্তু আমি বসাতে পারবো না। জেপিজি মানে কি, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে আমার। এই যে দেখেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু, আর এই যে এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা ট্রান্সপারেন্ট। এটা আমি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমি বসাতে পারবো, কিন্তু ইয়াটা পারবো না। এই জন্য সবসময় লোগো কি করতে হয়, ট্রান্সপারেন্ট নিতে হয়। ট্রান্সপারেন্ট নিলে যে কোনো জায়গাতে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে লোগো বসানো যায়। আমি যদি এই জায়গাতে বসাতে চাই, আমি জাস্ট ক্লিক করব, আমার লোগোটা এখানে চলে আসবে। আর আমি যদি জেপিজি নিয়ে আসি, তাহলে জেপিজি যে ব্যাকগ্রাউন্ড সহ আসবে। তো এইটাই হচ্ছে মূলত জেপিজি এবং পিএনজির মধ্যে পার্থক্য। তাহলে এটা হচ্ছে আমাদের পিএনজি, এটা হচ্ছে আমাদের জেপিজি। সো লোগোর ফরম্যাট আপনার সবসময় জেপিজি একটা রাখবেন, আবার পিএনজি ফরম্যাটও একটা রাখবেন। ক্লায়েন্টকে জেপিজিও দিবেন, পিএনজিও দিবেন, বাট পিএনজিটা পর আগে দেওয়া যাবে না। ক্লায়েন্টকে আসলে এইভাবে লোগো দেওয়াই যাবে না। ক্লায়েন্টকে লোগো দিতে হবে আসলে মকআপের মাধ্যমে। আমরা সেটা পরবর্তী ক্লাসে দেখবো যে কিভাবে মকআপ করতে হয়, কিভাবে লোগো তৈরি করতে হয়। আজকে কিন্তু আমি তেমন লোগোর কোনো কিছুই তৈরি করে দেখাইনি। লোগোর ক্লাস এইটা না, লোগো আরো আমরা 2টা ক্লাস করব লোগো নিয়ে। সো আমরা যেহেতু শিখতে এসেছি, আমরা চাবো যে খুব ভালো করে শিখি। সো আমরা লোগো নর্মাল বাংলা ইংলিশ 2টা লোগো দেখবো, আমরা ক্যানভা দিয়ে লোগো শিখবো, পাশাপাশি আমরা এআই টুল দিয়ে কিভাবে লোগো ডিজাইন করতে হয় সেটাও শিখবো। আজকে জাস্ট লোগো ডিজাইনের আমরা একটা বেসিক ধারণা নিলাম যে কিভাবে আসলে লোগো ডিজাইন করতে হয়, লোগোর ক্ষেত্রে কোন ধরনের ফন্ট ইউজ করতে হয়, ফন্টের ক্যাটাগরি, ফন্টের সাইকোলজি, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা একদম হাতে নাতে প্র্যাকটিক্যালি কিছু লোগো তৈরি করব এবং সেগুলো মকআপ তৈরি করব। সো আজকের মতো এই পর্যন্ত। আপনারা যা যা